কম্পিউটার। চলো রেকর্ডিং এ দিয়ে দিলাম এটা। চলো স্টার্ট করি তাহলে। আচ্ছা, বুঝতে না পারলে কিন্তু বলবে সঙ্গে সঙ্গে, অবশ্য তোদের নিয়ে চিন্তা নেই, তোরা পুরোনো মানুষ, তোরা বুঝতে না পারলে অবশ্যই বলবি, এটা আমি জানি। কোশ্চেনটা আলোচনা করি তাহলে। এখানে প্রথম দিয়েছিল যে, ফার্স্ট কোশ্চেন দিয়েছিল ফাঁপা আধা, এটা সবাই পেরেছে দেখতে পাচ্ছি, যে একটা ফাঁপা গোলকের ফাঁপা গোলক আছে, এইখানে একটা ছিদ্র করেছে, এইখানে একটা, এইখানটা একটা ছোট্ট গ্যাপ করেছে, ছিদ্র করেছে, একটা হোল করেছে, টাইনি হোল। এই হোলে এইখানটায় একটা পয়েন্ট আছে, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত। একটা হলো স্ফিয়ারের এখানে সিগমা হচ্ছে, অনিল বাবু শুনছিস তো? হলো স্ফিয়ার আছে, হলো স্ফিয়ারের হ্যাঁ স্যার। হলো স্ফিয়ারের সারফেসে একটা চার্জ ডেন্সিটি দেওয়া আছে সিগমা, সারফেসটা চার্জ ডেন্সিটি হচ্ছে সিগমা, হলো স্ফিয়ারের সারফেস। এবার সেই হলো স্ফিয়ারটার উপর একটা গর্ত করেছে, সেই গর্তে একটা এরকম পয়েন্ট আছে, এটা বড় করে আঁকলে বুঝতে পারবি। এই, ঠিক আছে, এই হলো স্ফিয়ার, এটা ছোট্ট এখানে একটা হোল করা আছে, এখানে একটা হোল করা আছে, এখানে একটা হোল আছে, এখানটা হোল আছে একটা, সেই হোলের হোলের মধ্যে একটা পয়েন্ট রয়েছে, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে, এটা প্রশ্ন করেছে। ঠিক আছে, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেশন তোকে কোনোদিনই দেবে না, ভ্যালুটা তোকে মনে রাখতে হবে, এই ভ্যালুটা হবে সিগমা বাই টু এপসাইলন নট। ঠিক আছে, সিগমা বাই টু এপসাইলন নট। ওকে, তো এখানে এইটা হবে অ্যান্সার, এটা আমাদের সবাই মোটামুটি ঠিক করেছে, সূর্য তো অবশ্যই ঠিক করবে এটা। হ্যাঁ স্যার, ভুল হচ্ছে। সূর্য করিসনি এটা? না স্যার। ঠিক আছে, এটা তো জানার কথা, হলো না। সূর্য, চিত্রে দেখানো বলরেখা, এখানে ইলেকট্রিক ফিল্ড দেখানো আছে, বুঝলি অনিলাভ? খেয়াল নেই, এটা ইলেকট্রিক ফিল্ডের লাইন্স দেখানো আছে, ইলেকট্রিক ফিল্ড লাইন দেখানো আছে। হ্যাঁ। ইলেকট্রিক ফিল্ডের মধ্যে এরকম এরকম ইলেকট্রিক ফিল্ড আছে, এরকম এরকম ইলেকট্রিক ফিল্ড আছে। এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কি করা হয়েছে, একটা এরকম ডাইপোল রেখে দেওয়া হয়েছে, এরকম একটা ডাইপোল রাখা আছে। এই, এটা নেগেটিভ, এটা পজিটিভ। এবার বলছে যে ডাইপোলের উপর ফোর্স কি হবে, ফোর্স কি জিরো হবে নাকি ফোর্স কি হবে, এটা জিজ্ঞেস করেছে। এবার সবাই জানো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ডাইপোল থাকলে ফোর্স জিরো হয়, এটা সবাই জানে। সেই জন্য অনেকেই এটার আনসার করেছে জিরো। যেমন এখানে মৈনাক, যেমন দ্বিময়, না এটা ঠিক করে ও ডান দিকটা একটু লিখেছে ও। আচ্ছা, এখানে মৈনাকের খাতা দেখবো, স্যার এটা মৈনাকের কি খাতা। ভেরিয়েবল না, মানে ইলেকট্রিক ফিল্ড হ্যাঁ, ইলেকট্রিক ডেল ফিল্ডে ক্রস বি ভেরিয়েবল আছে। ইলেকট্রিক ফিল্ড। এই যে বলছে যে এই বল অনুভব করবে না, বলছি মৈনাক বলছে বল অনুভব করবে না। ঠিক আছে, বল। সূর্য কি বলছে দেখিনি একটু, সূর্যের কথা, সূর্য কি বলেছে, তুমি বল অনুভব করবে কি করবে না? এই বলেছে, তুই কি অ্যান্সার দিয়েছিস বল দেখি? কোনোটাই নয়। স্যার বাম, না স্যার, পরেরটা বাম দিকে বাম দিকে, বল। ডিমের ওটি বাম দিকে বল অনুভব করবে, সূর্য কিন্তু অ্যান্সার ধরে নিয়েছে কোশ্চেনটা। এখানে খেয়াল কর, এইখানটা ইলেকট্রিক ফিল্ডটা কনজেস্টেড আছে সূর্য, এই মৈনাক বোঝা যাচ্ছে, এই জায়গাটা ইলেকট্রিক ফিল্ডটা বেশি আছে না? হ্যাঁ। আর এইখানে একই রকম এরিয়া যদি এইখানটা নিই আমি, এই এরিয়াটাই যদি আমি এইখানটা নিই, তাহলে তো কম আছে। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কোন দিকে বেশি, এদিকে বেশি না এদিকে বেশি? নেগেটিভের দিকে বেশি। নেগেটিভের দিকে বেশি আছে অবভিয়াসলি, তাহলে ওই ডাইপোলটা কোন দিকে ফোর্স অ্যাপ্লাই বেশি করবে? নেগেটিভের দিকে ইলেকট্রিক ফোর্স ফিল্ড। অ্যাপ্লাই, এদিকে ফোর্স অ্যাপ্লাই করবে না, এদিকে বাম দিকে ফোর্স অ্যাপ্লাই করবে, তো করবে না? এটা আমি হ্যাঁ। হ্যাঁ, ডান দিকে করতে হ্যাঁ, এবারে বলছি। ডান দিকে কেন করলি তুই এটা? এটা ডান দিকে করে দিয়েছিস তুই। আমি নেগেটিভ চার্জটা দিই। ডাইপোল, স্যার হ্যাঁ এটা মানে রোটেট করতে করতে ইয়ে করবে তো। হ্যাঁ, মোটামুটি ফোর্স ওদিকে একটা ইমব্যালেন্স ফোর্স থাকবে। আর ঠিক টর্কও আছে, তো থাকবে। টর্কও থাকবে, টর্কও থাকবে। তাহলে এখানে প্রশ্ন যদি করে বল কোন দিকে অনুভব করবে, তোকে লিখতে হবে বাম দিকে। এখানটা একটুখানি তোর মিস্টেক হয়ে গেছে, তুই ধরেছিলিস কোশ্চেনটা, কিন্তু হুম। তুই এই চিহ্নটা তুই দেখিসনি, নেগলেক্ট করে দিয়েছিস। অনিলবাবু বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার একটা আর অভ্যন্তরীণ রোধের কোষের দুই প্রান্তে, মানে একটা একটা এরকম সেল আছে, বুঝলি অনিলবাবু, শুনবি, এটা বাংলায় আছে কোশ্চেনটা। একটা সেল আছে, সেলের এক্সটার্নাল রেজিস্ট্যান্স, সেল রয়েছে, সেলটা এইটা সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে স্মল আর। ঠিক আছে, এই সেলটার ইন্টারনাল রেজিস্ট্যান্স স্মল আর। তাহলে কোশ্চেন হচ্ছে যে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো,
ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো মানে এক্সটার্নাল যে সার্কিট রয়েছে সেই এক্সটার্নাল সার্কিটে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো হওয়ার কন্ডিশন কি? কোন কন্ডিশনে এক্সটার্নাল সার্কিটে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করবে, এটা প্রশ্ন করেছে। এইবারে দেখি আমাদের ছাত্রছাত্রীরা কি অ্যান্সার দিয়েছে। এখানে সূর্য লিখেছে আর ইজ ইকুয়াল টু আর, ওকে। এখানে এও লিখেছে আর ইজ ইকুয়াল টু আর। আমাদের মনিকা কি লিখেছে? মনিকা, এটা মনিকার খাতা তো? মনিকাও লিখেছে আর ইজ ইকুয়াল টু আর। এইবার দেখ আমি একবার অ্যান্সারটা দিচ্ছি। এইখানে যে কারেন্ট ফ্লো হবে, ভালো করে শুনবি, এইখানে যে কারেন্ট ফ্লো হবে আই, সেই কারেন্ট ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি ই ডিভাইডেড বাই স্মল আর বাই ক্যাপিটাল আর, লিখতে পারি? পারি তো? এইবার ই, আমি ক্যাপিটাল আরটা কমন নিলাম, তাহলে লিখতে পারি ওয়ান প্লাস স্মল আর বাই ক্যাপিটাল আর, লিখতে পারি? এবার বল, ই বাই আরটা ম্যাক্সিমাম কারেন্ট তো, ই বাই আরটাকে আই ম্যাক্স লিখলাম, ই বাই আরটাকে আই ম্যাক্স লিখলাম। দেখ এই লাইনটা ঠিক লিখলাম নাকি বল এবার, এতটা ঠিক লিখলাম নাকি বলবি? মৈনাক, এই লাইনটা এতটা ঠিক লিখেছি অনিলাভ? হুম। তাহলে কারেন্টটা ম্যাক্সিমাম কখন হবে? মানে যখন, ই বাই আর মানে যখন ইন্টারনাল মানে রেজিস্ট্যান্সটা জিরো হবে বা খুব কম হবে, তাই না? মানে মানে ইন্টারনাল বাইরের রেজিস্টার না থাকে। কি বলছিস বল মৈনাক? মানে বাইরের রেজিস্ট্যান্সটাকে ধরে যদি করি মানে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা কনস্ট্যান্ট থাকবে আর বাইরেরটা চেঞ্জ হবে। হ্যাঁ, বাইরের রেজিস্ট্যান্সটা চেঞ্জ হবে, ইন্টারনাল কনস্ট্যান্ট, কিন্তু তোর অপশনগুলো তো দেখতে হবে কি আছে। এখানে ইন্টারনাল রেজিস্ট্যান্স, মানে দেখ এক্সটার্নাল রেজিস্ট্যান্সটা অনেক বেশি যদি হয় ইন্টারনাল রেজিস্ট্যান্সের তুলনায়, বা ইন্টারনাল রেজিস্ট্যান্সটা যদি এক্সটার্নাল থেকে অনেক কম হয়, তবে এটা ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করবে। আর তুই যেটা ধরছিস সেটা হচ্ছে, এটা করা যায় ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার যখন হবে, পি ম্যাক্স, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের কথা বললে পরে কিন্তু এই এই কন্ডিশনটা হবে, ঠিক আছে? ম্যাক্সিমাম কারেন্টের কথা বললে কিন্তু ওই কন্ডিশনটা হবে না। ম্যাক্সিমাম কারেন্টের বল। ওই মানে আই স্কোয়ার আর যদি করি পি ম্যাক্স ইজ ইকাল টু আই স্কোয়ার আর, তাহলে আই ম্যাক্স হলে ওই ম্যাক্স। হ্যাঁ, আই ম্যাক্স, আই স্কোয়ার আর ওইখানে তো রেজিস্ট্যান্স আর রেজিস্ট্যান্স ভ্যারি করাচ্ছিস তো ওখানে, এই আরটাকে ভ্যারি করাচ্ছিস ওখানে। আর ডি ডি আর অফ, সরি কোনটাকে মানে রেজিস্ট্যান্স আর কারেন্ট দুটোই তো রয়েছে পাওয়ারে, শুধুমাত্র কারেন্টটা ভাবলে পরে হবে না, ওখানে দুটোই ভাবতে হচ্ছে। দুটোই ফর্মুলাটার মধ্যে দুটোই ঢুকে বসে আছে পাওয়ারের ফর্মুলাটার মধ্যে। আর যদি কারেন্ট বলে তখন তোর কিন্তু এটাই হবে, যদি অনেকটা বেশি হয়, বা এই অপশনটা অ্যাকচুয়ালি এরকম লাগা উচিত ছিল, এই অপশনটা হবে। মানে এইটা থেকে বোঝা যাচ্ছে, এইটা নিয়ে এটা নিয়ে কোনো কনফিউশন আছে কি এই জায়গাটা? স্যার আইম্যাক্সটা আরেকবার বলুন কেন হবে? মানে আই ম্যাক্স, এই এক্সটার্নাল সার্কিটে ই বাই আর টি তো ম্যাক্সিমাম কারেন্ট হওয়া উচিত, যদি ইন্টারনাল রেজিস্ট্যান্সটা যদি আমি আলাদা করে ই বাই আর, একটা ভোল্ট একটা সার্কিটে ইলেকট্রোমোটিভ ফোর্স ই আছে আর এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর আছে, তাহলে সবচেয়ে বেশি কারেন্ট ই বাই আরই হতে পারে, মানে কারেন্ট যেটা হবে সেটা ই বাই আর হবে তো। হ্যাঁ স্যার। সেই জন্য ওটাকে ম্যাক্সিমাম কারেন্ট ধরছি যে হ্যাঁ এটাই, এর থেকে বেশি কারেন্ট হবে না, ই বাই আরই হবে। এইবার এই কন্ডিশনটা স্যাটিসফাই করা থেকে দেখা যাচ্ছে যে এই আরটাকে সব থেকে ছোট হতে হবে, আরটা যত কম হবে, মানে সোজা কথা ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স যত কম হবে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লোটা তত বেশি হবে, ঠিক আছে? এটা হায়ার সেকেন্ডারি কোশ্চেন, এটা হায়ার সেকেন্ডারি কোশ্চেন এসেছিল 2022 সালের কোশ্চেন এটা, ঠিক আছে? এটাতে ইনস্ট্রাকশন এটা দেওয়া ছিল, একটু সমস্যা হয়েছিল পরে সেই বছর এই কোশ্চেনটা নিয়ে। যাই হোক, তাহলে এটা রইলো, ওকে। এরপরে দেখছি বিএইচ লুপের হিস্টেরিসিসের ক্ষেত্রফল কি নির্দেশ করে? বিএইচ লুপের হিস্টেরিসিস ক্ষেত্রফল কি নির্দেশ করে সূর্য? প্রতি চক্রে পদার্থটির প্রতি একক ক্ষেত্রফলের ক্ষেত্রফলে কি রে, সর্বনাশ করেছে, ক্ষেত্রফলে হবে, আয়তনে, একক আয়তনে, প্রতি ক্ষেত্রফলে হবে না, একক আয়তনে, ঠিক আছে? পদার্থটির একক আয়তনে, প্রতি চক্রে পদার্থটির প্রতি একক আয়তনে শক্তির অপচয়। এই তো তুই, সিটাই লিখেছিলাম ভুল করে। তুই ক্ষেত্রফল ও সি লিখেছিলিস নাকি? ও হালুয়া, হ্যাঁ অপশনটা ঠিকই লিখেছিস। কিন্তু মজার কথা, তুই অপশন দিচ্ছিস এক আর স্টেটমেন্ট দিচ্ছিস অন্য লোকের, এ তো করলে করিস না যেন খবরদার। স্টেটমেন্টটা ওই যে অপশন তারই দিস, বা স্টেটমেন্ট দিসই না, অপশনটা রেখিস, ঠিক আছে?
ওকে, ঠিক আছে। নিচের কোনটি ইলেকট্রনের মানে এইচএসে ওই শুধু অপশন গুলো লিখলে হবে তো? হ্যাঁ হ্যাঁ, এইচএসে শুধু অপশন লিখলেই হবে। শুধু অপশন লিখলে কোনো দরকার নেই পুরো অ্যান্সারটা লেখা, শুধু অপশন লিখলেও হবে। তবে হ্যাঁ, ওই অপশনের সাথে অ্যান্সারটা লিখে দেয় অনেক সময় ছাত্রছাত্রীরা, মানে অপশন ধর বাই চান্স ভুল লিখে দিয়েছে, সেখানে যদি অ্যান্সারটা ঠিক লেখে তাহলে নম্বর দিয়ে দেওয়া হয়। বুঝতে পেরেছিস ব্যাপারটা? আচ্ছা। এবার সেফেস্ট হচ্ছে অপশন এবং অ্যান্সার দুটোই লিখে দাও, মানে অপশনটাকে ঠিক ধরা হবে। যে সূর্য যেটা করেছে অপশনটা ঠিক লিখেছে আর স্টেটমেন্টটা লিখেছে অন্য, সে- সেক্ষেত্রে মাফ করে দেওয়া হবে, অপশনটাই দেখা হয়, অপশন ঠিক হলে ঠিক রাইট দেওয়া হবে। কিন্তু অপশনটা ধর ভুল লিখলো কিন্তু অ্যান্সারটা ঠিক লিখেছে, তখনও কিন্তু তাকে নম্বর দেওয়া হবে। যে বাই চান্স তার অপশনটা ভুল হয়ে গেছে, উত্তরটা ঠিক আছে, নম্বর দেওয়া হবে। সেই জন্য অপশন আর উত্তর দুটো একসাথে লিখতে বলা হয়। মানে এটা এবার কেউ যদি শুধু অপশন লেখে তাতে কোনো যায় আসে না, ফুল মার্কসই সে পাবে। বোঝা গেছে আমি কি বললাম? বোঝা গেল? হ্যাঁ। স্যার বলছি এটার আনসারটা ইংলিশে বলুন। ও বিএইচ লুপের হিস্ট্রি বলছে যে বিএইচ এ হিস্ট্রিসিস লুপ আছে না, বিএইচ লুপ। এই হ্যাঁ বিএইচ লুপের যে এই যে এরিয়াটা, এই যে লুপ, এই যে এরিয়াটা হলো না, এই এরিয়াটা কি কি বোঝায়? এই এরিয়াটা কি বোঝাচ্ছে? এই এরিয়াটার মিনিংটা কি? তো এই এরিয়াটার মিনিং হচ্ছে লস অফ এনার্জি পার ইউনিট ভলিউম পার সাইকেল। এই প্রত্যেকটা সাইকেলে পার ইউনিট ভলিউমে ওই মেটেরিয়ালটার কতটা ইলেকট্রিক্যাল হিটিং লস হচ্ছে, সেই লসটা বোঝায়। বোঝা গেছে কোশ্চেনটা? হ্যাঁ বোঝা গেল? ওকে। তাহলে এখানে মাথায় রাখতে হবে পার ইউনিট, এই পার সাইকেল এবং ইউনিট ভলিউম, শক্তির অপচয়, লস অফ এনার্জি বা এনার্জি কনজাম্পশন বললেও হবে। এই তিনটে জিনিস খেয়াল রাখতে হবে, তিনটেই যেন থাকে, তবেই সেই আনসারটা ঠিক হবে। নিচের কোনটা জাইরোম্যাগনেটিক রেশিওকে বোঝাচ্ছে? এখানে অপশনগুলোর মধ্যে কোনটা জাইরোম্যাগনেটিক রেশিও? এবার এটা একটা ইনফরমেটিভ কোশ্চেন। জাইরোম্যাগনেটিক রেশিও কি জিনিস না জানলে করা যাবে না। জাইরোম্যাগনেটিক রেশিও হচ্ছে একটা ইলেকট্রন যখন ঘুরছে কোনো একটা একটা যেন, এর একটা ইলেকট্রন যখন এইভাবে ঘুরছে কোনো একটা সার্কুলার লুপে, তখন সেই সার্কুলার লুপে একটা ম্যাগনেটিক একটা মোমেন্ট তৈরি হচ্ছে, ম্যাগনেটিক মোমেন্ট। সেই ম্যাগনেটিক মোমেন্টটা কত? পিএম। সেই ম্যাগনেটিক মোমেন্ট হচ্ছে আই ইন্টু এরিয়া। এরিয়া এই হচ্ছে এর ম্যাগনেটিক মোমেন্ট, বা এরিয়াটা আমি লিখতে পারি আই পাই আর স্কোয়ার, এটা ম্যাগনেটিক মোমেন্ট। ঠিক আছে? আর এর যে অ্যাঙ্গুলার মোমেন্টাম, সেই অ্যাঙ্গুলার মোমেন্টটা হচ্ছে এম ভি ইন্টু আর, এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। এবার এই যে রেশিওটা পিএম আর এল, এদের যে রেশিও, এই রেশিওটাকে বলছি জাইরোম্যাগনেটিক রেশিও। মানে অ্যাঙ্গুলার ম্যাগনেটিক মোমেন্ট আর অ্যাঙ্গুলার মোমেন্টাম, এদের রেশিওটাকে বলছে জাইরোম্যাগনেটিক রেশিও। ঠিক আছে? তো এখন এই জাইরোম্যাগনেটিক রেশিও যদি করিস তাহলে কি আসবে? আই পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই এম ভি আর। ঠিক আছে? আর আই মানে কি? আই মানে হচ্ছে ই বাই টি। ই বাই টি, আই মানে ই বাই টি। তাহলে ই এখানে পাই আর স্কোয়ার রয়েছে, আর এখানে আছে এম ভি আর, এম ভি। আচ্ছা, আরটা আমি কেটে দিচ্ছি, একটা আর এখান থেকে আমি কেটে দিই, এফ ভি আর এর একটা আর কেটে গেল মনে করো। ওকে, বেশ। টি মানে কি? ই বাই পাই আর, আর টি মানে কি? টি মানে হচ্ছে টু পাই আর বাই ভি। এখানে এম ভি আছে, এই ভি ভি কেটে গেল, এই পাই পাই কেটে গেল, তাহলে থাকলো দেখ ই বাই টু এম পড়ে থাকলো। তাহলে এই ম্যাগনেটিক মোমেন্ট আর অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটার যে রেশিও সেটা আসছে ই বাই টু এম। বোঝা গেল? তাহলে জাইরোম্যাগনেটিক রেশিও হচ্ছে গিয়ে, এটা মানে হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট পিএম, ম্যাগনেটিক মোমেন্ট ডিভাইড বাই এল, এল মানে হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। মনে থাকবে জাইরোম্যাগনেটিক রেশিওর? আচ্ছা, এরপরে কোশ্চেনটা ছিল একটা ভোল্টেজের সমীকরণ। এই সমীকরণটা দিতে ভুলে গেছিলাম আমি, এখানে প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। একটা ভোল্টেজ দেওয়া ছিল, একটা ভোল্টেজটা এরকম দেওয়া ছিল, ভোল্টেজটা ছিল ভি ইজ ইকাল টু ভি নট সাইন 100 পাই টি। এটা ছিল ভোল্টেজটা। জিজ্ঞাসা করা হয়েছিল আফটার হোয়াট টাইম দ্য ভোল্টেজ উইল বি ইকুয়াল টু দ্য আরএমএস ভ্যালু অফ দ্য ভোল্টেজ। কত সময় পর এই ভোল্টেজটা আরএমএস ভ্যালুর সাথে ইকুয়াল হবে? তো ভি এ ভি নট বাই রুট টু বসাবো এর জায়গায়। এটা হচ্ছে ভি নট সাইন 100 পাই টি।
তো বুঝতেই পারছিস তাহলে 100 পাই টি সমান কি আসবে? 100 পাই টি সমান চলে আসবে। তাহলে এটা তো কেটে 1/√2 আসছে, তাহলে সাইন কত? তো 1/√2, 45 ডিগ্রি তো হয়। তাহলে 100 পাই টি মানে পাই/4। তাহলে পাই পাই কেটে গেল, তাহলে টি ইজিক্যাল টু হচ্ছে 1/400। তাহলে এত সেকেন্ড পর তো 1/400 মানে হচ্ছে এই অপশনটা, অপশন এ ইজ কারেক্ট। অপশন হ্যাঁ, অপশন এ ইজ কারেক্ট। আচ্ছা, এটা ঠিক করেছিস তো নাকি? স্যার দেননি তাহলে মানে টেন শুধু টু দি পাওয়ার ওটা কি করে আসছে? ও হ্যাঁ, দিইনি না, তাহলে এটা ঠিকই ধরে আছি। প্রভামাত্রা I, এই দেখো এটা কি করেছে। এবার এইখানে দেখা যাচ্ছে যে পরের কোশ্চেনটা, কোন রাশিটি স্যার মানে টেন কোন, টু দি পাওয়ার কি করে আসছে? ওই যে বলো যেটা স্যার। যে বলবো, হ্যাঁ হ্যাঁ, 10 টু দি ওই যে পাওয়ার 100/4 আসছে তো, তারপর ওই 10 টু দি পাওয়ার -2। 100/4 আসবে না, 1/400 আসছে। ঠিক আছে, হ্যাঁ, এত ওয়ান সেকেন্ড। বাই ফোর তো 1/400 মানে 0.25, 1/4, আর হার তলায় আবার 100 আছে, তাহলে 10 টু দি পাওয়ার -2। ঠিক আছে, এইটা হচ্ছে, বোঝা গেছে? মানে 1/4 মানে 1/4 মানে তো 0.25, আর 100 আছে তলায়, সেই 100টা 10 টু দি পাওয়ার -2। ক্লিয়ার? বোঝা গেল তো অনিলবাবু? হ্যাঁ স্যার। বেশ। এবার কোশ্চেনটা কি দিয়েছে? কোশ্চেনটা দিচ্ছে অনেক বড়, মোটা মোটা লেখা পড়ছে কেন? আহ, এবার কোশ্চেনটা কি দিয়েছে? কোশ্চেনটা দিচ্ছে আহ, কোন ফিজিক্যাল কোয়ান্টিটিটা ট্রান্সফরমারে আনঅল্টার্ড থাকে? হুইচ ফিজিক্যাল কোয়ান্টিটি ইজ আনঅল্টার্ড ফর এ ট্রান্সফরমার, বা হুইচ ফিজিক্যাল কোয়ান্টিটি রিমেন কনস্ট্যান্ট ফর এ ট্রান্সফরমার। এখানে দেওয়া ছিল কারেন্ট, ভোল্টেজ, পাওয়ার, সবকটা। কারেন্ট আর ভোল্টেজ অল্টার করে, কারেন্ট কমলে ভোল্টেজ বাড়ে, ভোল্টেজ কমলে কারেন্ট বাড়ে, এই ব্যাপার। তাহলে পাওয়ারটা সবসময় কনস্ট্যান্ট থাকে, তাহলে এখানে অ্যান্সার হবে পাওয়ার। হ্যাঁ ঠিক আছে, বোঝা হ্যাঁ গেছে? অনেকে এখানে ভুল করে দিয়েছে, কিন্তু অনেকেই ভুল করেছে। কে ভুল করেছে একবার দেখি, আমাদের মৈনাক কি করেছে দেখবো। এটা মৈনাকের হাতে তো, মৈনাক মনে হয় ঠিকই করেছে। কোথায় তোর অঙ্ক? ক্ষমতা, ঠিক আছে। কে এটা ভুল করলো দেখলাম? কে এটা ভুল করেছে? তুই ভুল করলি? দীপ ভুল করলি না? দীপ তো ঠিক লিখেছে। ঠিক আছে, কে এটা ভুল করেছিল তোর মনে নেই। এবার কোশ্চেনটা হচ্ছে আমি যে কোশ্চেনটা হচ্ছে যে নিচের কম্পাঙ্কগুলির মধ্যে কোনটা রেডিও কম্পাঙ্ক, মানে হুইচ ফ্রিকোয়েন্সি বিলংস টু দ্য রেডিও ফ্রিকোয়েন্সি। কোনটা রেডিও ফ্রিকোয়েন্সি তোকে জিজ্ঞেস করেছে। ঠিক আছে অনিলা, বোঝা যাচ্ছে কি কোশ্চেনটা? কোন ফ্রিকোয়েন্সিটা রেডিও ফ্রিকোয়েন্সি, হার্জ যে আছে, কোনটা রেডিও ফ্রিকোয়েন্সি। এখন এইখানে একটা সমস্যা হচ্ছে, কোনটা কার ফ্রিকোয়েন্সি মাঝে মাঝে পরীক্ষা দিয়ে দেয়। ঠিক আছে, তো সেটা মনে রাখার একটা একটা শর্ট ভিডিও আমি রিলিজ করেছি, দেখেছিস হয়তো অনেকে। হ্যাঁ স্যার দেখেছি। তো সেটা মনে রাখার কায়দাটা সবাই জানিস এখানে যারা রয়েছে? বলে দিচ্ছি একবার। কি বল, সূর্য বল, সূর্য বল। জানি না। ঠিক আছে, কে দেখেছিস? তুই বল, অনিলাভ বল। রেডিও বল, রেডিও ফ্রিকোয়েন্সি কি হবে? দেখেছিলাম কিন্তু ভুলে গেছি। আর কি লাভ হলো তাহলে? রেডিও থেকে শুরু করবি, রেডিও ফ্রিকোয়েন্সিটা 10 টু দি পাওয়ার, এদের 10 টু দি পাওয়ার 3 থেকে 10 টু দি পাওয়ার 6 পর্যন্ত। ঠিক আছে, এই 10 টু দি পাওয়ার 9 পর্যন্ত হার্জ। রেডিওটা হচ্ছে 10 টু দি পাওয়ার 3 থেকে 10 টু দি পাওয়ার 9 হার্জ। রেডিওর পরে কি আছে সূর্য? রেডিওর থেকে মাইক্রো, তাই তো? মাইক্রো। রেডিওর পরে মাইক্রোওয়েভ আছে। মাইক্রোওয়েভ মানে যেগুলো ওই মোবাইল কমিউনিকেশনে মাইক্রোওয়েভ ইউজ হয়। রেডিও, মডিউলেশন। হ্যাঁ, রেডিও ওয়েভটা ইউজ হচ্ছে র্যাডারে, ইউজ হয় রেডিও ওয়েভ। আর মাইক্রো, মাইক্রো রেঞ্জটা হচ্ছে 10 টু দি পাওয়ার 9 থেকে নিবি, 10 টু দি পাওয়ার 9 থেকে 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার, এখানে 6 বাড়লো, এখানে 4 বাড়বে, 10 টু দি পাওয়ার 13 মনে কর। ঠিক আছে, মাইক্রো রেঞ্জটা 10 টু দি পাওয়ার 13 মার্চ। আচ্ছা, এরপরে মাইক্রোর পরে কি আছে জানো? রেডিওর মাইক্রোর পরে আসছে তোর ইনফ্রারেড। ইনফ্রারেড। ইনফ্রারেড, ইনফ্রারেডটা ধর এটা হচ্ছে 6 বাড়লো, 6-এর পরে এটা, সরি এটা 3 বাড়বে, 6-এর পরে এটা 3 বাড়বে। ঠিক আছে, 9 আর 3-12। বেশ, ইনফ্রারেড হচ্ছে 10 টু দি পাওয়ার 12 হার্স, এটা হার্জ আসবে। 12 হার্স থেকে শুরু করবি, 12 থেকে 10 টু দি পাওয়ার 14, 2 বাড়লো। ঠিক আছে, ইনক্রিমেন্টটা খেয়াল করছিস? এখানে এখানে পাওয়ারটা খেয়াল কর, পাওয়ারটা 6 ইনক্রিজ করেছে, এখানে পাওয়ার ইনক্রিজ করেছে 6।
এখানে পাওয়ার ইনক্রিজ করছে কত? 3। এখানে পাওয়ার ইনক্রিজ করছে দেখ 2। এই ইনক্রিমেন্টটা মনে রাখতে পারবি? ইনক্রিমেন্টটা মনে রাখতে হবে খালি। 6 বাড়লো, 3 বাড়লো, তারপর 2 বাড়ছে। ইনফ্রারেড এর পর কি আছে? ভিজিবল রে, তাই তো? হ্যাঁ স্যার। ভিজিবল এ কারা কারা আছে? বেনিয়া সহকলা, তাই তো? বেনিয়া সহকলা আছে 4 ইন্টু 10⁻14 থেকে 8 ইন্টু 10⁻14। ঠিক আছে? তাহলে এখানে শেষ হলো কি দিয়ে? ভায়োলেট দিয়ে শেষ হলো। হুম। লাল থেকে ভায়োলেট, ভায়োলেট এসে ভায়োলেটের পরে কি আসবে? আলট্রা ভায়োলেট আসবে, ইউভি। ইউভিটা কি আসবে? 14 তো। ইউভিটা তো 10⁻14 তো, 10⁻14 টু 10⁻, এটা 2 বেড়ে 10⁻15 ধর। ঠিক আছে? ইউভি রে। ইউভির পরে কি আসবে? এক্স রে, তাই তো? এক্স রে তুই ধর 10⁻, হ্যাঁ বল। হুম, এটাই। হ্যাঁ, এক্স রে তুই এবার 10⁻15 থেকে 10⁻19 বা 10⁻20। ঠিক আছে? আর গামার হচ্ছে গ্রেটার দ্যান 10⁻20। এই কায়দাটা মনে রাখবি। ওকে? এইভাবে মনে রাখবি, তাহলে ভুলবি না। তাহলে কোনটা কি রে, যে মনে ফ্রিকোয়েন্সি রেঞ্জ থেকে কোশ্চেন দেয়। তাহলে এর অপোজিট তো হবে ল্যামডাটা, হ্যাঁ, মানে আর এর পরবর্তী। হ্যাঁ, ল্যামডাটা বার করতে গেলে কিছুই না, সি বাই এফ করবি, তাহলে ল্যামডাটা বেরিয়ে আসবে। 3 ইন্টু দেখবি 3 ফ্যাক্টরটা থাকবে ল্যামডাতে সবসময়। 3 ইন্টু 10⁻8, এবার ফ্রিকোয়েন্সিতে বসাবি 10 এর। সুন্দর হয়, তোর ল্যামডা বেরিয়ে চলে আসবে। তাই না? বোঝা গেল তো কি বললাম? স্যার আরেকবার বলুন please। আরেকবার যদি ভুলে যাস তাহলে এইখানে দেখবি চলে যাবি। বাই চান্স যদি ভুলে যাস, এইটা একবার করে দেখে নিবি। পরীক্ষার আগে একবার করে ভিডিওটা দেখে চলে যাবি। ঠিক আছে? পরীক্ষার আগে একবার করে ভিডিওটা দেখে চলে যাবি। পরীক্ষার আগে একবার করে ভিডিওটা দেখে চলে যাবি। কোথায় গেল? এই একবার সার্চ করে প্রথম দিকেই পেয়ে যাবে ভিডিওটা, এই যে শর্টস। এই শর্টস একবার দেখে নিবি, প্লিজ শর্টস। দেখ, খেয়াল কর। থ্রি থেকে 9, 3 থেকে 9 জাম্প করছে দেখ। পাওয়ারটা জাম্প করছে, 6 জাম্প করছে। তারপরে 9 থেকে 12 পাওয়ারটা দেখ 6 ইনক্রিজ করছে। 3 বাড়লো, তারপর একটা প্রথমেরটা 6 বাড়লো, তারপর পাওয়ারটা দেখ 3 বাড়ছে, তারপর পাওয়ারটা দেখ 2 বাড়ছে। তারপরে দৃশ্যমানের ক্ষেত্রে 14 to 14 হলো। গামার অতি বেগুনি রশ্মি যখন আল্ট্রাভায়োলেট 15 থেকে 16 হলো, 16 থেকে 20 হলো, আর 20 বেশি হলো। ওকে? রেডিও ওয়েভ দেখ, রেডিও ওয়েভ হচ্ছে পাওয়ার 10⁻³ থেকে শুরু হচ্ছে পাওয়ারটা। 6 প্রথমে পাওয়ারটা 6 ইনক্রিজ করেছে, তারপর আবার পাওয়ারটা দেখ 3 ইনক্রিজ করেছে, মানে 3 রেঞ্জের মধ্যে আছে। তারপরে দেখ খেয়াল কর 2, তারপর ইনক্রিজ করলো না। তারপরে দেখ 13 থেকে 15, এটা 16 কর, 16 করা আছে ওখানটা দেখলাম। আর 16 থেকে 20। ঠিক আছে? এটা 15 থেকে করেছে, সরি এটা 15 থেকে করেছে। এটা এটা তো মোটামুটি 15ই হয়ে গেল ধর। 8 মানে এটা 10-এর কাছাকাছি ধর 8টাকে, তাহলে 15ই চলে গেল। তাহলে একটু 15 থেকে শুরু হবে, 15 থেকে 16, 16 থেকে 20। বোঝা গেছে? প্রথমবার ইনক্রিজ করলো 6, তারপর আবার ইনক্রিজ করলো 3, তারপর আবার ইনক্রিজ করলো 2, তারপর ইনক্রিজ করলো না পাওয়ারটা। তারপর আবার ইনক্রিজ করলো 1, তারপর আবার 4 ইনক্রিজ করলো, তারপর আবার 20 থেকে বেশি। এটা যদি 3-4 বার লিখে লিখে প্র্যাকটিস করিস তো এমনি মনে থাকবে। মনে থাক, পারবি তো মনে রাখতে? অনিল বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, তাহলে ওই কায়দা অ্যাপ্লাই করে তুমি করে দেবে। তা অনেকেই ঠিক করেছে দেখলাম। এরপরে যে কোশ্চেনটা দিয়েছিলাম, রামধনুতে কি হয়, মানে রামধনু মানে রেনবো, রেনবো ফরমেশনে কি কি কোন কোন ফেনোমেনা ঘটছে? অনলি ডিসপারশন, অনলি রিফ্র্যাকশন, ডিসপারশন অ্যান্ড রিফ্লেকশন, নাকি ডিসপারশন, রিফ্র্যাকশন, রিফ্লেকশন? উত্তর হচ্ছে এই ডি অপশনটা, সবগুলোই হয়।
সবগুলোই হয়। কিরম ভাবে হয় একটু দেখে রাখ, তাহলে খেয়াল রাখতে সুবিধা হয় পরবর্তীকালে। এইরকম তো একটা ড্রপলেট, আর স্যার মনে কর এটা মরুভূমির ওই ব্যাপারটাও বলে দিন। এটা ড্রপলেট তো, এইখানে যখন আলোটা ঢুকছে, এখানে ডিসপারশন হচ্ছে, আলোটা এরকম ভেঙে যাচ্ছে, বুঝতে পারলি? এখানটা আলো যখন ঢুকছে তখন আলোটা এরকম ভেঙে যাচ্ছে। মানে সবার উপরে কি থাকবে বল? এই লাল, আর এখানে হচ্ছে এই বেগুনি, ঠিক আছে? আর মাঝখানে যদি কালার গুলো বলতে চাস তাহলে একটা ইয়েলো কালার দিয়ে দে। এই এইবার কি হবে জানিস তো? এটা কি হলো বল? এটা তো ডিসপারশন হলো, হলো তো ডিসপারশন। আচ্ছা এইবারে দেখ, এই আলোটা আবার রিফ্লেকশন হবে, খেয়াল কর। এই লালটা রিফ্লেক্ট করছে, করছে রিফ্লেক্ট। ইয়েলোটা দেখ রিফ্লেক্ট করছে, করছে রিফ্লেক্ট। বেগুনিটা দেখ, বেগুনিটা দেখ রিফ্লেক্ট করছে, করছে রিফ্লেক্ট, বললো রিফ্লেক্ট। এইবার রিফ্র্যাকশন, আবার এইবারে প্রত্যেকটা আলো আলাদা করে যদি ধরিস, এবার প্রত্যেকটা আলোর কি হবে? লালটা যদি বলিস, লালটা রিফ্র্যাকশন হলো। ইয়েলোটার কি হলো? ইয়েলোটার রিফ্র্যাকশন হলো। বেগুনিটারও রিফ্র্যাকশন হলো। তাহলে কি কি হলো? এখানটা ডিসপারশন হলো, এইগুলোতে রিফ্লেকশন হলো, আর এখানে রিফ্র্যাকশন হলো। ওকে, এই হচ্ছে তোমাদের রেনবো ফরমেশনটা। কারণ মরুভূমির কেসটা না, মরুভূমি টোটাল ইন্টার রিফ্লেকশন, ওটা আর বলছি না, ওটা এমন কিছু ঘটনা নয়। এইটাই পরীক্ষায় আসবে তো, এটাই ঝামেলার জিনিস আছে, কারণ অনেকগুলো ফেনোমেন একসাথে হচ্ছে। আর অনেক সময় বলতে পারে ছবি এঁকে দেখাও একটা ওয়াটার ড্রপলেটের মধ্যে কিভাবে রেনবো ফর্মেশন হচ্ছে, একটা ওয়াটার ড্রপলেটে কিভাবে রেনবো ফর্মেশন হচ্ছে, এই ফর্মেশনটা ছবি এঁকে দেখাও। খুব বেশি জ্ঞান থাকলে তবেই ছবি আঁকা যাবে, তখন এই ছবিটা আঁকবে। বোঝা যাচ্ছে কি বললাম? ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। এইটার ক্ষেত্রে ইন্টারফারেন্স ঘটতে পারে, মানে প্রথম যে লাইটটা পড়ছে সেটা থেকে রিফ্লেক্ট যেটা হচ্ছে। ইন্টারফেয়ারেন্স খানিকটা হবে, কিন্তু অপশনে যখন তো নেই ইন্টারফেয়ারেন্স, তাহলে বলতে হবে না। এই ইন্টারফেয়ারেন্স ওই পাতলা ফিল্মে ইন্টারফেয়ারেন্স হবেই হবে, কিছু করার নেই। ঠিক ইন্টারফেয়ারেন্স হবে, কিন্তু ইন্টারফেয়ারেন্স আমরা দেখি না। আমরা যখন দেখি তখন ইন্টারফেয়ারিং এর গল্প দেখি না। ইন্টারফেয়ারেন্স যদি সত্যি দেখতে পেতাম তাহলে তো কিছু দেখতে পেতাম। হোয়াইট কালার ইন্টারফেয়ারেন্সও মাল্টি কালার দেখা যেত। ইন্টারফেয়ারেন্স আসবে না কথাটা, এখানে এই তিনটেই ছাড়বে। ইন্টারফেয়ারেন্স যদিও হবে, যে কোনো ফিল্মে ইন্টারফেয়ারেন্স হয়, বলবি না ইন্টারফেয়ারেন্স। যদি ইন্টারফেয়ারেন্স এখানে ঢুকে বসে থাকে তাহলে ইন্টারফেয়ারেন্সও বলবি যে হ্যাঁ ইন্টারফেয়ারেন্স হবে। বেশ, এবারে দেখ পরে কোশ্চেনটা কি দিচ্ছে। 60 ডিগ্রি প্রতিসারক কোণযুক্ত কোন একটা কাঁচের প্রিজমকে একটা তরলে ডুবিয়ে রাখলে ন্যূনতম চ্যুতিকোণ হয় 30। তাহলে কাঁচ ও তরলের বিভেদ তলে সংকট কোণ হবে। মারাত্মক কঠিন কোশ্চেন হয়ে গেল ফর ইংলিশ ভার্সন স্টুডেন্ট। আমি ব্যাপারটা বুঝিয়ে বলছি, ইংলিশ ভার্সনের ব্যাপারটা বুঝিয়ে বলছি কি আছে। এখানে যে কোশ্চেনটা বলা হয়েছে, বলছে যে একটা 60 ডিগ্রি একটা প্রিজম আছে, বুঝলি তো অনিলাভ? একটা প্রিজম আছে, হ্যাঁ এটা স্যার। প্রিজম আছে, একটা প্রিজম আছে। এই প্রিজমটা, এই এটা বলে অ্যাঙ্গেল অফ প্রিজম বলে দেওয়া আছে 60 ডিগ্রি। এটা গ্লাসের তৈরি প্রিজম। এবার এইটাকে কি করেছে, একটা লিকুইডে ডুবিয়ে রেখেছে, একটা লিকুইডে এটাকে ডুবিয়ে রেখেছে। মানে একটা লিকুইডে ডুবিয়ে রেখেছে, মানে ধর এই লিকুইডে, এই লিকুইডটার মধ্যে এটা একটা লিকুইড সারফেস, এখানে এটা এই লিকুইডের মধ্যে এটাকে ডোবানো আছে। এই প্রিজমটাকে লিকুইডের মধ্যে ডোবানো আছে। হলো, হলো, বেশ। এবার কি বলেছে? ন্যূনতম চ্যুতিকোণ, এর মানে হচ্ছে মিনিমাম ডেভিয়েশন 30 ডিগ্রি হয়। মানে এখানে যখন রেটা ফেলা হচ্ছে তখন মিনিমাম ডেভিয়েশন হচ্ছে, ডেল টাইম হচ্ছে 30 ডিগ্রি। ডেল টাইম বলে দিয়েছে 30 ডিগ্রি হয়। তাহলে হোয়াট উইল বি দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ফর দ্য লিকুইড অ্যান্ড গ্লাস সার্ফেস? হোয়াট উইল বি দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ফর দ্য লিকুইড অ্যান্ড গ্লাস সার্ফেস? ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা জানতে চেয়েছে। লিকুইড আর গ্লাস সার্ফেসের ক্ষেত্রে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কত হয় জানতে চেয়েছে। ঠিক আছে, তো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বার করতে হবে আমাকে। তো দেখা যাক, এখানে দেখিনি আমাদের যে ডেভিয়েশনের মিনিমাম ডেভিয়েশনের যে ফর্মুলা, সেটা হচ্ছে কিন্তু কত, 2i - a, তাই তো? আর এখানে যেটা বলছি, আচ্ছা বার করে নিচ্ছি, আইটা দেখ কত হচ্ছে। ডেল টাইম বলে দিয়েছে 30, 2i, এটা বলে দিয়েছে 60। তার মানে আইটা কত আসছে? 45 ডিগ্রি আসছে, আসছে আইটা 45 ডিগ্রি। আর আমরা আর জানি কত, আর মানে মিনিমাম ডেভিয়েশনে আর কত হয়, a/2 হয়।
অনিলাভ হয়তো মিনিমাম ডেভিয়েশন হলে আর ইজিক্যাল টু a/2 হয়। তাহলে আর কত পাচ্ছি আমি? a/2 মানে 30 ডিগ্রি পাচ্ছি আর। ওকে, এইবারে তোর জানতে চেয়েছে ইয়ে কত, কি বলে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কত। ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ফর্মুলা কি? ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ফর্মুলা হচ্ছে সাইন থিটা সি ইজিক্যাল টু 1/μ। ঠিক আছে, তাহলে 1/μ করে দিই। মিউ মানে আমার ভাবার দরকার নেই, মিউ মানে হচ্ছে সাইন আই বাই সাইন আর, সাইন আই বাই সাইন আর। তাহলে সাইন আর কত? সাইন আর হচ্ছে সাইন 30, দ্যাট ইজ হাফ। আর সাইন আই কত? 45, দ্যাট ইজ 1/√2। ওকে, তাহলে দেখ 1/√2 আসছে, কেটে কুটে 1/√2 আসছে। তাহলে থিটা সি কত হবে? 45 ডিগ্রি হবে। ওকে, যথারীতি আমার অ্যান্সার হবে 45 ডিগ্রি। বোঝা গেছে কেসটা কি হলো? নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এটা ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। এর পরের কোশ্চেনটা কি দিয়েছে বলছে, মজাদার কোশ্চেন দিয়েছে। পরের কোশ্চেনটা দিচ্ছে যে এরা এরকম একটা দুটো লেন্স আছে, এরকম দুটো লেন্স আছে, দুটোই কনভেক্স লেন্স, এরকম দুটো কনভেক্স লেন্স আছে। এটা কনভেক্স লেন্স, ঠিক আছে, আর এখানে একটা কনভেক্স লেন্স। দুটো কনভেক্স লেন্স আছে, দুটো কনভেক্স লেন্স এইভাবে টাচ করিয়ে দিয়েছে। জাস্ট এইভাবে দুটো কনভেক্স লেন্সকে এইভাবে টাচ করানো আছে। ওকে, এই টাচ করলে এই যে মাঝখানে যে গ্যাপ তৈরি হয়েছে, এই গ্যাপে জল দেওয়া আছে, লিকুইড। এই গ্যাপে কি হয়েছে? জল দিয়েছিস, এই গ্যাপটা জল আছে। আচ্ছা, অন্য কালারের জলটা আঁকি দাঁড়া, লাল কালারের জলটা, এটা মনে কর জল দেওয়া আছে। তাহলে এইখানে একটা এইভাবে জল দেওয়া আছে, দুটো লেন্স, তার মাঝখানে জল, বুঝেছিস? তার প্রশ্নটা হচ্ছে যে যদি একটা লেন্সের ফোকাল লেন্থ এফ হয়, মানে এইটার ফোকাল লেন্থ এফ, এইটার ফোকাল লেন্থ যদি এফ হয়, তাহলে এই কম্বিনেশনটার ফোকাল লেন্থ কত হবে? এই কম্বিনেশনটার ফোকাল লেন্থ কত হবে? কোশ্চেন বোঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে কম্বিনেশনের ফোকাল লেন্থ বার করতে গেলে আমরা সবাই জানি আমার কম্বিনেশনের ফোকাল লেন্থের ফর্মুলা কি। কম্বিনেশন ফোকাল লেন্থ ফর্মুলা হচ্ছে 1/f ইজিক্যাল টু 1/f1 প্লাস ওয়ান প্লাস বাই এফ। 1/f2। তিনটে আছে, তাহলে 1/f3, ঠিক আছে, তাই তো? তার মধ্যে দুটো, একটা এইটারও এফ, এইটারও এফ। তার মানে তোর এখানে একটা একটা ঝামেলা মিটে গেল, যে 2/f পেয়ে গেলি, ঠিক আছে। এখন তাহলে তোকে এই f2টা কত বার করতে হবে, কারণ f3 যা f1ও তাই। ক্লিয়ার? এতটা ক্লিয়ার? ক্লিয়ার তো? স্যার। বেশ, তাহলে এবার দেখ এই এই তাহলে এটা কি করে বার করবো? ওই জলের তৈরি লেন্সটার ফোকাল লেন্থ কত, জলের তৈরি লেন্সটার ফোকাল লেন্থ কত। যে কোনো লেন্সের ফোকাল লেন্থের ফর্মুলা আমরা জানি। এই জলের তৈরি যে লেন্সটা, তার তো রেডিয়াস অফ কার্ভেচার এটার সাথে সমান হবে। মানে জলের তৈরি যে লেন্সটা মাঝখানে রয়েছে, তার যে রেডিয়াস অফ কার্ভেচার, সেই রেডিয়াস অফ কার্ভেচার ওই দুটো লেন্সের রেডিয়াস অফ কার্ভেচারের সাথে সমান না অনিল বাবু? এই লেন্সটা যা রেডিয়াস অফ কার্ভেচার তার সাথে সমান তো, সমান না? তার মানে জলের তৈরি লেন্সটা রেডিয়াস অফ কার্ভেচার আর আমাদের যে লেন্স দেওয়া আছে তাদের রেডিয়াস অফ কার্ভেচার ইকুয়াল আছে। রেডিয়াস অফ কার্ভেচারের ফর্মুলা থেকে আমরা দেখে নিই রেডিয়াস অফ কার্ভেচার কত। তাহলে মিউ রেডিয়াস অফ কার্ভেচারের ফর্মুলা এইভাবে হচ্ছে 1/f, মানে যে কোনো একটা লেন্স ধরলাম, প্রত্যেকটা লেন্স, যে কোনো একটা লেন্স মানে কাঁচের তৈরি লেন্স, 1/f ইজিক্যাল টু হচ্ছে মিউ মাইনাস 1 2/r। এখানে মিউ এর ভ্যালু 1.5 বসাবো, 1.5 মাইনাস 1 2/r 1/f। তাহলে এখানে দেখা যাচ্ছে 1/f ইজিক্যাল টু চলে আসছে 0.5, এটা 0.5 ইন্টু 2 1 হয়ে যাচ্ছে 1/r, সরি 1/r। তাহলে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে r ইজিক্যাল টু f, মানে জলের তৈরি যে লেন্স তার যে রেডিয়াস অফ কার্ভেচার সেটা f এর সাথে সমান। এবার আমি আসছি তার ফোকাল লেন্থের ফর্মুলাটা। তাহলে জলের তৈরি লেন্সের ফোকাল লেন্থ 1/f2 ইজিক্যাল টু মিউ মাইনাস 1 2/r। মিউ মাইনাস 1 2/r বলতে 2/f ই বসাবো, কারণ r মানেই তো f। মিউ কত? জলের মিউ হচ্ছে 4/3, 4/3 মাইনাস 1 2/f কত আসছে? 4/3, তাহলে 4 3 1 এর 3, তাহলে 2/3f। এটা যে জলের তৈরি লেন্সটার ফোকাল লেন্থ হচ্ছে 1/f2 জায়গায়, তাহলে আমি কি বলবো? তাহলে এবার কোশ্চেনটা আমি আসছি 1/f ইজিক্যাল টু 2/f, কিন্তু এটা তো অবতল, মানে এটা তো কনকেভ,
তাহলে মাইনাস হবে ফোকাল লেন্থটা, মাইনাস 1/f2। f2 মানে কত? f2 মানে দেখ লেখা আছে 1/f2 মানে সোজা কথা 2/3f বসাচ্ছি আমি। ওকে, তাহলে 2/3f কত হবে? 6/3f, 4/3f আসবে। তাহলে f ইজিক্যাল টু কত আসছে? 3f/4 বা 3/4। এখানে দুঃখের বিষয় হচ্ছে কোনো অপশানই মিলছে না, ঠিক আছে? তো এখানে নান অফ দিস হবে অ্যাকচুয়ালি, বা এখানটা আমি বোধহয় অপশনটা ভুল দিয়ে দিচ্ছি, ওটা 3টা উল্টো উপরে যাবে, 4টা তলায় যাবে। মইনাক দেখলাম ঠিকই ক্যালকুলেশন করেছে, কিন্তু ও দেখলো যে অপশন মিলছে না বলে একটা অপশন দিয়ে দিয়েছে, লাস্ট অপশনটা মেরে দিয়েছে। সূর্য করতে পেরেছে এটা? हाँ सर हॉलीडे। তো বোঝা গেল কোশ্চেনটা কি হলো, কিভাবে হলো? हाँ सर। মিলিয়ে যাচ্ছে না মনে হয়। হ্যাঁ, সূর্য কি, মইনাক কি বললি বল? মিলে যাচ্ছে তো, মানে 3 দুগুণে 6 মাইনাস 2 4। হ্যাঁ মিলে গেছে, কিন্তু তুই তো লিখিস নি ওটা। তুই দেখ তুই অ্যান্সার যেটা বার করছিস সেটা কি দিয়েছিস অ্যান্সারে? তা দিসনি তুই। অ্যান্সারে খাতাটা কোথায় গেল? তোর খাতা ওই অ্যান্সার কি বার করেছিস? দেখ, এই দেখ কি বার করেছিস। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আর এখানে কি লিখেছিস? ঠিক আছে, হ্যাঁ, এই দেখ, এইটা তোর হয়েছে। তুই একটু নিখুঁত কম, বুঝলি? আমি ভুল করছি ঠিক আছে, তুই তুইও দেখ ওখানে ধরা ভুল করে ওইটা দিয়ে দিয়েছিস। হ্যাঁ, এরকম হয় কি অনেকের আছে কি এই ভুলগুলো হবেই না, মানে একবার যদি ধরে নাও ওর অপশনটা তো ভুল আছে, চোখে পড়ে যাবে সঙ্গে সঙ্গে। এই গুণটা থাকা দরকার আছে, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে এই গুণ দরকার, মারাত্মকভাবে দরকার। মানে বিশেষ করে ইঞ্জিনিয়ারিং পড়ে যারা সফটওয়্যার সেকশনে চলে যাবে তাদের তো এরকম এরকম ভুল করাই যাবে না। একটা এরকম ভুল হলে 1 কোটি টাকা লস হয়ে যাবে, সঙ্গে সঙ্গে চাকরি চলে যাবে। এই ভুল করা যাবে না। কিন্তু মৈনাকের হচ্ছে কি বলতো, মৈনাকের পড়া উচিত হচ্ছে আইজার দিয়ে রিসার্চে যাওয়া উচিত মৈনাকের। মানে ও খুব অ্যানালিটিক্যাল পড়াশোনা করতে ভালোবাসে মৈনাক, আমি দেখেছি। দুর্দান্ত অ্যানালিটিক্যাল পড়াশোনা করে, মানে কোশ্চেনও সেরকম টেরাবেকা কোশ্চেন হয়, মাথাতে ক্রিটিক্যাল থিঙ্কিং আছে। এরকম অ্যানালিটিক্যাল থিঙ্কিং, ক্রিটিক্যাল অ্যানালিসিস যারা করতে পারে তারা না সিলি মিস্টেক খুব করে, কারণ তাদের কাছে ওই মিস্টেকটা কোনো মিস্টেকই না, ও ঠিক আছে। এই ব্যাপারটা তাদের মধ্যে কাজ, খুব জটিল ভাবনাগুলো ভাবে খুব বেশি, কিন্তু ছোট ছোট জিনিসগুলো ভুল হয় তাদের, বা ভুল করে ফেললে তাদের কিছু যায় আসে না, ও ঠিক আছে, এরকম কাজ করে। কিন্তু ছোট ছোট ভুল করলে আবার সফটওয়্যার সেকশন বা ইঞ্জিনিয়ারিং সেকশনে মারাত্মক অপরাধ, ছোট্ট ভুল সাংঘাতিক অপরাধ। তোর রিসার্চ লেভেলে যাওয়া উচিত, অ্যানালিটিক্যাল থিঙ্কিং যেহেতু বেশি আছে, প্রথম থেকেই তোকে সেরকমই তুই মইনা সবসময়। তাই অবশ্যই আইএটি এই এক্সামটা দিস। এই এক্সামটা বায়োলজি আছে অবশ্যই, কিন্তু তাহলেও বায়োলজিটা মানে থাকতেই হবে এমন নয়, বায়োলজি কোশ্চেন হবে। ওই এক্সামটা বায়োলজি থেকে কোশ্চেন হয়, কিন্তু বায়োলজি না থাকলে দেওয়া যাবে না তা নয়। বায়োলজি না থাকলেও তুই দিবি, কারণ তুই অন্য জায়গা থেকে স্কোর করবি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স থেকে স্কোর করবি। বায়োলজিতে দু একটা ভুল না করলেই হলো, ঠিক আছে? ভুল করে নেগেটিভ মার্কিং না খেলেই হলো, তাহলেও হবে। ওই ওই এক্সামটা অবশ্যই দিস। আর এমনি তোর যেই মানে র্যাঙ্ক তোর ভালো আসবে। তোর র্যাঙ্ক যদি মনে কর, যদি র্যাঙ্ক হওয়া উচিত তোর হয়তো দেখা যাবে 1,000, তোর র্যাঙ্ক হওয়া উচিত 1,000 তোর মেরিট অনুযায়ী, কিন্তু তোর র্যাঙ্ক হয়ে যাবে 10,000, কারণ ওই সিলি মিস্টেক তুই করবি। এই জিনিসগুলো করা যাবে না। যাই হোক, যতটা পারা যায় তুই মিনিমাইজ করার চেষ্টা করবি। সবাইকেই বলছি, মৈনাকে রেফারেন্স দিয়ে বললাম, কিন্তু বললাম আমি সবাইকেই। মৈনাকেটা খুব চোখে পড়ে যায় আমার। আচ্ছা, তারপরে নিউক্লিয় চুল্লির বিয়োজনের হার নিয়ন্ত্রণ করে। নিউক্লিয় চুল্লির বিয়োজনের হার নিয়ন্ত্রণ করে। এখন একটা কাজ করবি তোরা, আর নিউক্লিয় চুল্লিটা আমি তোদের পড়াইনি, আমার চ্যানেলেও নিউক্লিয় চুল্লি সম্বন্ধে পড়ানো নেই। এখন তোর কাজ হচ্ছে, আমি তোকে কাজ দিলাম, টাস্ক দিলাম, এই কাজটা আজকে রাত্রে সম্পন্ন করবি। নিউক্লিয় চুল্লিটা ভালো করে ইউটিউব চ্যানেল থেকে, কোনো একটা ইউটিউব চ্যানেল থেকে নিউক্লিয় চুল্লিটা ভালো করে বুঝে নিবি। নিউক্লিয় চুল্লি জিনিসটা কি, কোনটার কি পার্টস, কোনটার কি কাজ, খুব ভালো করে বুঝে তোর একটা ছোট্ট নোটস তৈরি করে আমাকে পাঠাবি আজকে। দেখবি তৈরি করে অবশ্যই আজ রাতে হলে আজ রাতেই তোরা পাঠাবি। এটা তোর টাস্ক দিলাম। কোনটার কি কাজ জেনে নাও। বই নিউক্লিয় থেকে চুল্লি করলে হবে না? বইতেও আছে, বইতে তো রয়েছে অবশ্যই, বইও আছে, বই থেকে করে ভালো করে পড়ে তুই ব্যাপারটা বুঝতে না। বই থেকে কি করলে কি হবে, বই থেকে পড়লে ভালো, কারণ বই অ্যাটেনশন করতে হবে, বই পড়তে পড়তে ঘুমিয়ে গেলি,
কিন্তু ইউটিউব ভিডিও দেখলে আর ঘুমাবি না তুই, ব্যাপারটা দেখে নিবি, ভালো করে বুঝবি। অ্যানিমেশন ট্যানিমেশন দিয়ে দেখা তো ওরা, মাথায় ঢুকে যাবে ভালো। আর বই থেকে পড়তে গিয়ে তুই পড়তে পড়তে প্রথম বিরক্ত হয়ে ঘুমিয়ে পড়লে মুশকিল হয়ে যাবে। সেই জন্য আমি প্রেফার করি সবসময় অ্যানিমেশন দিয়ে বোঝা, অ্যানিমেশন দিয়ে বুঝে নিবি তারপর বইটা পড়বি, তাহলে তুই মাথায় ঢুকে যাবে। এখানে নিউক্লিওজুলি বিয়োজনের হার নিয়ন্ত্রণ করে ক্যাডমিয়াম রড দিয়ে নিয়ন্ত্রণ করে। বিয়োজনের হারটা বাড়ানো কমানো ক্যাডমিয়াম রডগুলোকে পুশ করে পুল করে নিয়ন্ত্রণ করা হয়। তাই এখান থেকে অ্যান্সার হবে ক্যাডমিয়াম রড। ক্যাডমিয়াম রড কথাটা যদি লেখা হয়নি অপশনে, ক্যাডমিয়াম লেখা হয়ে গেছে, ক্যাডমিয়াম রড থাকবে, তো অপশন হবে এইটা। ওকে, তুই লিখেছিস? না না, ইংলিশে ওটাকে ওই নিউক্লিয়ার। ও বলছে, হ্যাঁ ওখানে বলছে যে ফিউশনের রেট অফ ফিউশন কন্ট্রোল করবে। রেট অফ ফিউশন, নিউক্লিয়ার রিঅ্যাক্টরে রেট অফ ফিউশন কন্ট্রোল করছে কে? ইউরেনিয়াম তো ফুয়েলটা, ইউরেনিয়াম হচ্ছে ফুয়েল, ঠিক আছে। ভারী জল বা হেভি ওয়াটার এটা কি করে, এটা যে রিয়াকশন যদি বেড়ে যায় তাকে কমিয়ে দেয়, অ্যাবজর্ব নিউট্রন অ্যাবজর্ব করিয়ে ভারী জল এটা করে, মানে হেভি ওয়াটার, ঠিক আছে। আচ্ছা, আর ক্যাডমিয়াম হচ্ছে কি, ক্যাডমিয়াম রিয়াকশনটাকে বাড়াতেও পারে কমাতেও পারে। ক্যাডমিয়াম রডগুলোকে ইনসার্ট করে দিলে রিয়াকশন রেট বেড়ে যাবে, বার করে আনলে কমে যাবে। তো এটা দিয়ে নিয়ন্ত্রণ করা যায়, কন্ট্রোল করা যায়, বোঝা গেছে? নিউক্লিয়ার ফিউশনের রেট কন্ট্রোল করা হয় ক্যাডমিয়াম রড ইনসার্টের মাধ্যমে, মাথায় রাখবি। তাহলে এক্ষেত্রে হবে ক্যাডমিয়াম রড, ঠিক আছে। খেয়াল রাখবি, বলা যায় না এই কোশ্চেন দিলে পরে। এর পরের কোশ্চেন হচ্ছে কোন লিনিয়ার অ্যান্টেনা, কোন একটা অ্যান্টেনা আছে লিনিয়ার অ্যান্টেনা, তার যে ট্রান্সমিশন পাওয়ার, লিনিয়ার অ্যান্টেনা ট্রান্সমিশন পাওয়ার অ্যাকচুয়ালি ডিপেন্ড করে হচ্ছে এইগুলোর উপরে, এল বাই ল্যামডার স্কোয়ারের উপর ডিপেন্ড করে, মনে রাখবি। ট্রান্সমিশন পাওয়ার ডিপেন্ডস অন এল বাই ল্যামডা। ল্যামডা হচ্ছে যে ওয়েভ লেন্থটাকে ট্রান্সমিট করছে সেই ওয়েভ লেন্থটা ল্যামডা, আর অ্যান্টেনার লেন্থ হচ্ছে এলটা হচ্ছে অ্যান্টেনার লেন্থ। তার মানে কি, অ্যান্টেনার লেন্থ আর ল্যামডার রেশিও যত বেশি হবে তত সুন্দর ট্রান্সমিশন পাওয়ার হবে। হ্যাঁ, বোঝা গেছে? মানে হাই ফ্রিকোয়েন্সি করা মানেই তো ধর ল্যামডাটা কমে যাচ্ছে, তাহলে হাই ফ্রিকোয়েন্সি যদি করিস তুই তাহলে বিশাল লেন্থ এর অ্যান্টেনা নাও লাগতে পারে, বুঝতে পারছি? মানে এল বাই ল্যামডার রেশিওটা ডিপেন্ড করে। তাহলে এক্ষেত্রে আমার অ্যান্সার হবে কি, পি ভ্যারিজাস এল স্কোয়ার হবে, তাহলে পি ভ্যারিজাস এল স্কোয়ার, এটা আমার অ্যান্সার হবে, ঠিক আছে। এর মানে হ্যাঁ, তার সঙ্গে এল এর রেশিওটা মানে ডাইপোল অ্যান্টেনার ক্ষেত্রে 4/, মানে রিলেশনটা কি হবে, মানে যদি একটা কোনো তরঙ্গ তৈরি করলে ল্যাম্বডা হয় না না, তাহলে ওইটা তো আলাদা, ওটা হচ্ছে মিনিমাম লেন্থ। এটা হচ্ছে অ্যান্টেনার মিনিমাম লেন্থ কত হবে, যাতে একটা অ্যান্টেনার মিনিমাম লেন্থ, এই যে ওয়েবটা আছে না, ওয়েবটা পুরো ওয়েবটাকে ধরতে গেলে অ্যান্টেনার মিনিমাম লেন্থ কত হওয়া প্রশ্ন করে। তো এখন ব্যাপারটা হচ্ছে মিনিমাম লেন্থ এই 1/4 হলেই হবে। একটা অ্যান্টেনার মিনিমাম লেন্থ λ/4 হতে পারে সেট, অ্যান্ড ওইটাকে ও মানে ট্রান্সমিট করার যোগ্য আর কি। সেই জন্য হাই ফ্রিকোয়েন্সি দিয়ে করা হয়, মানে কেরিয়ার ফ্রিকোয়েন্সিটা হাই রাখা হয়। কারণ কেরিয়ারের উপরই তো সিগন্যালটা, মানে মেসেজ সিগন্যালটা চাপে। তাহলে কেরিয়ারে যদি ফ্রিকোয়েন্সি হাই হয়ে যায় তাহলে তোর, বুঝতে পারছি, λ/4টা অনেক কম হবে, ছোট ছোট অ্যান্টেনা দিয়ে ট্রান্সমিট করা যাবে। এটা ওই প্রশ্নটা। আর এখানে তা নয়, এখানে প্রশ্ন করেছি যে ট্রান্সমিশন পাওয়ার, একটা অ্যান্টেনা ট্রান্সমিশন পাওয়ারটা কিসের উপর ডিপেন্ড করে। যদি অ্যান্টেনার লেন্থ এল হয়, এল এর সাথে কিরকম ভাবে ডিপেন্ড করে প্রশ্ন করেছে, ঠিক আছে। এল বাই ল্যামডা হোল স্কোয়ার এর উপর ডিপেন্ড করে, একটু খেয়াল রাখবি। এটা তোদের বইতেও মনে হয় আছে, একটু দেখে রাখবি, ঠিক আছে, মনে রাখবি এটা। আরেকবার কোশ্চেন করেছিলাম যে একটা ল্যামডা বলে দিয়েছিলাম, বলেছিলাম মিনিমাম কত লেন্থের অ্যান্টেনা দরকার এটাকে ট্রান্সমিট করতে, তো সেটা হবে λ/4। ওকে, সেটাও মনে রাখবি, সেটা প্রশ্ন করেছিলাম একবার। আচ্ছা, এরপরে কোশ্চেনটা দিয়েছি জার্মেনিয়াম নমুনায় গ্যালিয়াম দিয়েছে। গ্যালিয়াম মানে ট্রাইভ্যালেন্ট, বুঝলি তো? ট্রাইভ্যালেন্ট তা মানে সেটা পি টাইপ হবে, ঠিক আছে, পি টাইপ হবে। সূর্য কি করেছিস দেখি, পি টাইপ করেছিস। এটা এটা হচ্ছে এল স্কোয়ার হবে, ঠিক আছে, এটা ভুল হয়েছে। ক্যাডমিয়ামটা ঠিক করেছে সূর্য, বাহ, সূর্য ঠিক করেছিস, সেটাও ঠিক করেছে। বিচ্ছুরণ প্রতিফলন সেটাও ঠিক করেছে। যাই হোক, চলো বেশ। এই মোটামুটি এমসিকিউ গুলো একটু ঝামেলার এমসিকিউ ইচ্ছে করেই দিয়েছিলাম। এই কোশ্চেনটা কিন্তু এই কোশ্চেন দুটো কিন্তু আমি এনসিআরটি থেকে নিয়েছিলাম, ঠিক আছে। এই কোশ্চেনটা পিওয়াইকিউ থেকে নিয়েছিলাম। এই কোশ্চেনটা এটা আমি বানিয়েছিলাম। এই কোশ্চেনটা কোশ্চেন ব্যাংক থেকে নিয়েছিলাম। এটা ইজি কোশ্চেন, এটা কোশ্চেন ব্যাংক না কোথায় থেকে নিয়েছিলাম, যাই হোক। বাকি আর এই কোশ্চেনটা ইচ্ছে করে বানিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। এটা দেয়, এরকম কোশ্চেন দেয় খুব। বাকি সব সোর্স মোটামুটি তোমাদের কোশ্চেন ব্যাংক, বাকি সব সোর্স, বাকি কোশ্চেনগুলো কোশ্চেন ব্যাংক থেকে নেওয়া।
ওকে। আচ্ছা, এরপরে আমি 1 নম্বরের কোশ্চেন আসছি, কোন শর্তে একটা উত্তল দর্পণ সদ্বিম্ব গঠন করবে। অনেক কোশ্চেনটা করেছিলাম, ইন হুইচ কন্ডিশন এ কনভেক্স মিরর ক্যান ক্রিয়েট রিয়েল ইমেজ। কনভেক্স মিরর রিয়েল ইমেজ করেই না, তোরা সবাই জানিস। কনভেক্স মিরর কখনোই রিয়েল ইমেজ করে না, কিন্তু কোশ্চেন দিয়েছিলাম কোন কন্ডিশনে করে, কোন কন্ডিশনে বস্তুটা করে। যদি অসৎ হ্যাঁ, ও বলছে বস্তুটা যদি অসৎ হয়। উত্তল দর্পণ কখনো সদ্বিম্ব গঠন করে না। এরা সূর্য দিয়ে দিয়েছে, কখনোই করে না। ঠিক আছে, আমি কোশ্চেন হয়েছিলাম কোন কন্ডিশনে করে, তার মানে করে তো বটেই, কোন কন্ডিশনে করে বোঝা যাচ্ছে, করে কোন কন্ডিশনে করে। ঠিক আছে, আমাদের এ ঠিক দিয়েছে অ্যান্সার, আমাদের দীপ কিন্তু এটা ঠিক লিখেছে। দীপ বলছে বস্তুটাকে অসৎ হলেই এটা উত্তল সদ্বিম্ব গঠিত হয়। সূর্য, বোঝা যাচ্ছে? বস্তু অসৎ যদি হয়, হবে না। মানে যদি আমি ইমেজ, অবজেক্টটা ভার্চুয়াল হয়, তাহলেই কিন্তু ইমেজটা রিয়েল হবে। কি করে হবে? মনে করো এটা একটা কনভেক্স লেন্স, কনভেক্স এটা স্যার মিরর। আমি কেটে দিয়েছিলাম তো। হ্যাঁ বল। এটা তো স্যার আমি কেটে দিয়েছি, তাই বলে এটা কেটে দিয়েছি, এই রে, তাহলে বোধহয় ভালো করে দেখিনি। এটা কাটার কথা না তো, রাইট হয়েছে। কাট তাহলে ভুল করে কেটেছি, এটা রাইট হবে, ঠিক আছে। এটা ভুল হয়ে গেছে তাহলে কাটাটা। এইটা হচ্ছে আমাদের একটা, এই সিএ কি করেছে দেখি আমাদের। ইস, না 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 না, অসৎ বস্তুর উত্তল উত্তর, হ্যাঁ এও ঠিক লিখেছে। সূর্য, তুই পারলি না কেন? তোর মাথায় আসেনি দেখছি আমার। তাহলে এইটার ব্যাপারটা কি করে ছবিটা আঁকবে বুঝতে পেরেছিস তো? এইটা যদি একটা আমার, এবার যদি এইখান থেকে মনে করে এটা একটা, এইখানে কনভার্ট করছে, এই পড়লো আলো, এই পড়লো আলো, ঠিক আছে, তাহলে রিফ্লেক্ট করে এরকম ভাবে এখানে মিট করবে, তাহলে ইমেজটা রিয়েল হয়ে গেল। এটা অবজেক্ট, অবজেক্টটা ভার্চুয়াল, কিন্তু ইমেজটা রিয়েল। ক্লিয়ার? কোশ্চেন বোঝা গেছে কোথায় কোন 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 জায়গাটা আমি উত্তর ধরাতে চাইছিলাম কোশ্চেন দিয়ে? হ্যাঁ স্যার। ওকে ওকে। আচ্ছা, পয়েন্টিং ভেক্টর কি? পয়েন্টিং ভেক্টর কি বললে পারে এটা উত্তর দেওয়া উচিত কিরম জানো তো? দেখি কে দিয়েছে। যা তড়িৎ চুম্বকীয় তরঙ্গর শক্তি প্রবাহের পরিমাণ ও দিক নির্ণয় করে, এটা পয়েন্টিং ভেক্টর। এটা এটা হয়েছে, তবে এটা ঠিক লেখাটা মানে জমলো না ব্যাপারটা, কি ঠিক ঠিক আরো অ্যাপ্রোপ্রিয়েট কি লিখেছে। পয়েন্টিং ভেক্টর তড়িৎ চুম্বক ক্ষেত্রে শক্তি প্রবাহের দিক ও মান বর্ণনা করে, এটাও হবে। এক্সাক্ট অ্যান্সারটা দেখি কি করেছে। কোন তড়িৎ চুম্বকীয় তরঙ্গের শক্তি ঘনত্ব তড়িৎ চুম্বকীয় গুণফলের, আমি এটা এইভাবে বলতে হবে যে পয়েন্টিং ভেক্টর মানে হচ্ছে প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে বা প্রতি সেকেন্ডে কতটা ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি ফ্লো করে। পয়েন্টিং ভেক্টর হচ্ছে গিয়ে, পয়েন্টিং বলবো ভেক্টর হচ্ছে গিয়ে, বলছি পয়েন্টিং ভেক্টর। মানে আমি বলবো স্যার, হ্যাঁ বলো। the rate of flow of energy through unit area is called pointing vector. হ্যাঁ হ্যাঁ একদম, রেট অফ ফ্লো অফ এনার্জি থ্রু ইউনিট এরিয়া পার ইউনিট সেকেন্ড ইজ কল্ড পারপেন্ডিকুলারলি। এটা ইউনিট এরিয়া হতে হবে, এই এরিয়াটাকে হতে হবে 1 মিটার স্কোয়ার। এই এরিয়ার মধ্যে দিয়ে পারপেন্ডিকুলারলি ফ্লো করতে হবে, পারপেন্ডিকুলারলি ফ্লো করতে হবে, মানে এইটা পারপেন্ডিকুলার টু এরিয়া হবে 90 ডিগ্রিতে ফ্লো হবে, আর 1 সেকেন্ডে হবে। 1 সেকেন্ডে 1 মিটার স্কোয়ার এরিয়া থ্রু দিয়ে পারপেন্ডিকুলারলি যতটা ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি ফ্লো করে সেই অ্যামাউন্টটাকে পয়েন্টিং ভেক্টর দিয়ে বোঝানো হয়। ঠিক আছে, তো এটা হবে, এটা বললেও হবে, তোরা যেটা বলেছিস এটাও চলবে, কি সাথে এর সাথে ওইটা যোগ করে যেটা বললাম সেটা লিখতে হবে, বা তার সাথে কিছু না হোক পয়েন্টিং ভেক্টরের যে ভ্যালুটা পি ইজিক্যাল টু বলতে হবে ই ক্রস এইচ না বলে ই ক্রস বি বলে বাই মিউ দিতে হবে। এইটা হচ্ছে পয়েন্টিং ভেক্টর। মৈনাক ই ক্রস বি করেছে। মৈনাক কোথায় গেলি রে? মৈনাক করেছে ই ক্রস বি সাথে 1/এইটা দিতে হবে, ঠিক আছে, এটা পয়েন্টিং ভেক্টর। ই ক্রস এইচ হচ্ছে পয়েন্টিং ভেক্টর, ই ক্রস এইচ হচ্ছে অ্যাকচুয়ালি পয়েন্টিং ভেক্টর। এটা ঠিক আছে, এটা ইউনিট কি আসবে? ইউনিট আসবে ওয়াট পার মিটার স্কোয়ার, জুল পার সেকেন্ড পার মিটার স্কোয়ার। ওকে, ইন্টেন্সিটির ইউনিট আসবে। বোঝা গেছে কি বললাম? লোহার চৌম্বক ভেদ্যতা, আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা মানে লোহার এটা রিলেটিভ পারমিয়েবিলিটি দেওয়া আছে, তাহলে সাসসেপ্টিবিলিটি কত, প্রবণতা কত। তাহলে আমরা সবাই জানি সাসসেপ্টিবিলিটি ইজিক্যাল টু হচ্ছে রিলেটিভ থেকে 1 বিয়োগ করলে চলে আসে, যথারীতি 1 বিয়োগ করলে চলে আসে, সবাই ঠিক করেছে। কৌণিক বিবর্তন বলতে কি বোঝায়? অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন কি লিখছে দেখি সবাই, আমাদের সূর্যবাবু কি লিখছে দেখি অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন।
কোনো যন্ত্রে প্রতিবিম্ব দ্বারা চোখের বীক্ষণ কোণ ও বস্তুর সাথে চোখের বীক্ষণ কোণের অনুপাতকে কৌণিক বিবর্ধন বলে। হ্যাঁ, কোনো যন্ত্রে প্রতিবিম্ব যে বীক্ষণ কোণ উৎপন্ন করছে এবং চোখে বস্তুরা যে বীক্ষণ কোণ হ্যাঁ ঠিকই আছে, চলবে। তুই লিখিস নাকি রে? হুম। এটা লিখিস নি? এই কাণ্ড। লেন্স বা দর্পণের আলোক কেন্দ্রের সাথে প্রতিবিম্ব ও বস্তু যে কোণ উৎপন্ন করে। মৈনাক লেখে না, সব নিজের মতো করে লেখে, খুব বিপদ একে। লেভেল লিখিস না মৈনাক, বীক্ষণ কোণের অনুপাত। ঠিক আছে, কি লিখবি? ম্যাগনিফিকেশন কৌণিক বিবর্ধন বলতে বোঝায় বীক্ষণ কোণের অনুপাত, যেখানে বিটা হচ্ছে বীক্ষণ কোণ বাই যন্ত্র, আলফা হচ্ছে বীক্ষণ কোণ বাই আই। ঠিক আছে, বীক্ষণ কোণ বাই যন্ত্র, বীক্ষণ কোণ বাই আই, বীক্ষণ কোণ বাই যন্ত্র ইমেজের বীক্ষণ কোণ, আর আলফাটা হচ্ছে অবজেক্টের বীক্ষণ কোণ, আর বীক্ষণ কোণ মানে ভিজুয়াল অ্যাঙ্গেল। ঠিক আছে, রেশিও অফ ভিজুয়াল অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই দ্য ইমেজ টু দ্য অবজেক্ট, এইভাবে বললে পরে হবে। এক্স্যাক্টলি বীক্ষণ মানে অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশনের যা ডেফিনেশন, ওই ডেফিনেশনটা এক্স্যাক্টলি বইতে যা আছে ওইটাই লিখতে হবে। ঠিক আছে, বানিয়ে লিখতে যাসই না। ঠিক আছে, কিছু কিছু হ্যাঁ বল। ডেফিনেশনটা আরেকবার একটু বল। ডেফিনেশনটা হচ্ছে visual ratio of visual angle subtended by the image to the optical instrument and to the human eye। মানে ইমেজটা অপটিক্যাল ইনস্ট্রুমেন্টের লেন্সে যে ভিজুয়াল অ্যাঙ্গেল ক্রিয়েট করে, আর অবজেক্ট মানুষের চোখে হিউম্যান আইতে যে ভিজুয়াল অ্যাঙ্গেল সাবটেন্ড করেছে, এই দুটো ভিজুয়াল অ্যাঙ্গেলের রেশিওকে বলছি অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন। বোঝা গেছে কি বললাম? ক্লিয়ার তো? অনেক বুঝতে পেরেছিস? কি রে বল রে কিছু, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এটা ঝামেলা মিটলো। বেশ, পরের কোশ্চেন ছিল একটা মিটার ব্রিজের প্রান্তিক ত্রুটি কিভাবে সংশোধন কর। প্রান্তিক ত্রুটি মানে এন্ড এরার। মিটার ব্রিজের একটা এরার তাকে তাকে বলে এন্ড এরার। এন্ড এরার মানে কি সূর্য বলো? সূর্য, এন্ড এরার প্রান্তিক ত্রুটি কাকে বলে মিটার ব্রিজে? ধর এটা প্রশ্ন হচ্ছে প্রান্তিক ত্রুটি বলতে কি বোঝো, তাহলে কি বলবি? হ্যাঁ দেখো ভুলে গেছে। মৈনাক বল। তো ঝালাইয়ের জন্য তামাক। হ্যাঁ বল বল মৈনাক বল, সূর্য বল কি বলছিস বল। স্যার, তামার তারটা ঝালাইয়ের জন্য একটু যে বিচুতে দেখা যায় নাল পয়েন্টটা একটু সরে যায় যেটা। হ্যাঁ হ্যাঁ একদম। যখন এইখানে কি হয়, এরকম তো স্ট্র্যাপটা থাকে, দেখ এই হয় জিনিসটা তৈরি অ্যাকচুয়ালি, তা না ভুল হলো। মিটার ব্রিজ দেখতে কিরকম হয়? মিটার ব্রিজ দেখতে এরকম হয়, মিটার ব্রিজ দেখতে এরকম হয়, বলে দিবে। এন্ড এরারটা কি? মিটার ব্রিজ অ্যাকচুয়ালি এরকম দেখতে হয়। এইটা হচ্ছে একদম পিতলের একটা স্ট্র্যাপ, এটা পিতলের স্ট্র্যাপ, এটা পিতলের একটা স্ট্র্যাপ, এই তিনটে স্ট্র্যাপ দিয়ে এই স্ট্র্যাপ। এবার এইখানে কি হবে, এইখানে একটা তামার তার থাকে, এইখানে একটা তামার তার থাকে, মানে কপারের ওয়্যার। এইভাবে কপারের ওয়্যারটা এখানটা ঝালাই মানে সোল্ডারিং করে এইভাবে একটা কপারের ওয়্যার এইভাবে আটকানো থাকে, কপার ওয়্যার। ঠিক আছে, এইবারে এইখানটায় কি হবে, এটা একটা গ্যাপ থাকে, এখানে রেজিস্ট্যান্স থাকে একটা, এইখানটায় একটা রেজিস্ট্যান্স থাকে। এই দুটোর মধ্যে একটা নন রেজিস্ট্যান্স থাকবে, একটা আননোন রেজিস্ট্যান্স থাকবে। ঠিক আছে, এটা মনে কর কিউ, পি বাই কিউ আর বাই এস। আর এইখানটা থাকবে তোর ওই ইয়েটা গ্যালভানোমিটার, এখানে একটা জকি, এই। ঠিক আছে, এবার এইখানে যেটা আছে ধর এইখানটা, এটা হচ্ছে আমি দিলাম এটা আননোন রেজিস্ট্যান্স, এটা আননোন এক্স আছে। ঠিক আছে, তাহলে এবার এইখানে দেখ, এইখানে তো আমার
ব্যাটারি দেওয়া আছে, ব্যাটারি যেটা পজিটিভ এদিক থেকে মেজারমেন্ট হবে, অর্থাৎ এদিক থেকে এটা মনে কর এল লেন্থ আছে, আর এটা হচ্ছে 100 মাইনাস এল লেন্থ, ঠিক আছে। এবার আমাদের কি বলছে, আমাদের নিয়ম কি বলছে, নিয়ম বলছে পি বাই এক্স আননোন, পি বাই বা এক্স এক্স বাই করি, এক্সটা উপরে লিখি, বলছে যে এক্স এক্স বাই পি, বা এখানে এক্স বাই পি, এক্স বাই পি, এক্স বাই পি, তাহলে কি লিখবো আমি, 100 মাইনাস এল ডিভাইডেড বাই এল, এটা লিখবো তো, লিখবো তো এটা। কিন্তু এখানে দেখ একটা জিনিস আমি ক্যালকুলেশন করতে ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে এই যে আমি এখানে 100 এল লিখলাম, এটা কি সত্যি শুধু এই লেন্সটা তো আরেকটুখানি এখানে আছে, তারটা তো পেঁচানো আছে এখানটা, মানে ওখানে যে সোল্ডারিং করেছিস ওরও তো একটা রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্সে বাদ চলে যাচ্ছে, বা এইখানে যে একটা সোল্ডারিং করেছিস তারও একটা রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্সটা তুই ধরছিস না, ঠিক আছে, তার মানে এরার আসবে। তাহলে এই দিকে যে রেজিস্ট্যান্স সেটা যদি ল্যামডা 1 হয়, আর ও পাশে যে রেজিস্ট্যান্স সেটা যদি ল্যামডা 2 হয়, তাহলে এটা ধরা উচিত ছিল, কিন্তু তুই তো ধরিস ল্যামডা ল্যামডা 2, তাহলে ল্যামডা 1 ল্যামডা 2 কে ক্যালকুলেশন করতে আনিসনি তুই, না আনার জন্য যে এরারটা আসছে, দিস এরার ইজ কল্ড এন্ড এফেক্ট বা এন্ড এরার অফ মিটার ব্রিজ। দেখ বুঝতে পারলি ব্যাপারটা অনিরাব, ক্লিয়ার? হ্যাঁ স্যার। দীপ বুঝেছো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এই হচ্ছে আমার এন্ড এরার। এবারে কি করে এটাকে তাড়াবো, তাড়ানোর উপায় হচ্ছে কি করবি, দেখ দেখে নে। তুই করবি কি, প্রথমে একটা এক্সপেরিমেন্টটা এইভাবে করলি এক্সপেরিমেন্টটা, তারপর আবার কি করবি, এই দুটোকে এক্সচেঞ্জ করে দিবি, এখানটা এক্স দিবি, এখানটায় পি দিবি, এক্সচেঞ্জ করবি, ঠিক আছে, এক্সচেঞ্জ করে আবার এক্সপেরিমেন্টটা করবি। তাহলে সেক্ষেত্রে তোর কি হবে অ্যান্সার, সেক্ষেত্রে অ্যান্সার হবে এক্স বাই পি, এক্স বাই পি। এবার তো আর এখানে হবে না, এন্ড পয়েন্টটা অন্য অন্য কোনো জায়গায় হলো, ধর এই জায়গাটা হলো, ঠিক আছে, তখন এন্ড পয়েন্টটা এরকম হয়ে গেল, এদিক থেকে দেখছিস যেহেতু, এবার তুই যদি এখান থেকে L1 ধরিস, তাহলে 100 এক্স বাই পি, তো সরি এটা পি বাই এক্স করতে হবে, সরি এটা পি বাই এক্স করতে হবে, বা এক্স বাই পি যদি করিস তাহলে উল্টো লিখতে হবে তোকে, সোজা কথা, এখানে লিখতে হবে L1 ড্যাশ ল্যামডা 1, আর এখানে 100 মাইনাস এল ড্যাশ বাই ল্যামডা 2, এরকম লিখতে হবে, ঠিক আছে। এখান থেকে এক্সট্রা ক্যালকুলেট করতে হবে, এখান থেকে এক্সট্রা ক্যালকুলেট করতে হবে, দুটো এক্স এর অ্যাভারেজ করতে হবে, তাহলে এন্ড এফেক্টটা কেটে যাবে, এন্ড এফেক্টটা তাহলে মিনিমাইজ হয়ে যাবে, মানে থাকবে না, মানে দুদিকেই তুই এরার করলি যেহেতু, এদিকে যেদিকে বেশি নিলি তাহলে ওটার জন্য ওদিকটায় কম পড়বে, বা আবার আবার যখন এদিকটা বেশি নিবি ওদিকটা কম পড়বে, মোটামুটি দুদিকেই যখন এক্সচেঞ্জ লাস্টে করে কি করবি, বললেন একবার বলুন। মানে একবার এই এক্সপেরিমেন্টটাকে এইভাবে করবি, আর একবার এইটাকে এখানে বসিয়ে আরেকবার এখানে বসিয়ে করবি, বসিয়ে দুটোর জন্যই আননোন রেজিস্ট্যান্স বার করবি, বার করে ওই রিডিংটার গড় নিবি, যেটা তোরা ল্যাবরেটরিতে করিস, যেটা করিস ল্যাবরেটরিতে হ্যাঁ এইভাবেই তো হ্যাঁ করিস, তো কেন করিস এটা, এন্ড এফেক্টর কাটানোর জন্য করিস। তো এটা লিখতে হবে তোকে, এটা হচ্ছে অনেকটা ল্যাবরেটরি কোশ্চেন, মানে এটা কোশ্চেনটা একদমই ল্যাবের এক্সপেরিমেন্ট থেকে কোশ্চেন করা হয়েছে। ওকে, বোঝা গেছে? এটা তাহলে পারবি তো, পরীক্ষায় কিন্তু আসবে মিটার ব্রিজ, মিটার ব্রিজে আসবেই মিটার ব্রিজ, মানে গতবার পোটেনশিওমিটার এসেছিল, এইবারে মিটার ব্রিজ আসবেই আসবে, কিছু কর, মিটার ব্রিজের খুঁটিনাটি সব পড়ে যাবে, মিটার ব্রিজের গোষ্ঠী শুধু যা আছে সব বইতে যা আছে, মিটার ব্রিজ দিয়ে যা লেখা আছে সব পড়ে যাবি, কারণ একটা কোশ্চেন ইলেকট্রিক ইনস্ট্রুমেন্ট থেকে আসবে, মিটার ব্রিজ এবার খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। যা যা আছে মিটার ব্রিজের অঙ্ক 4 বার 5 বার করে মিটার ব্রিজের অঙ্ক প্র্যাকটিস করে যাবি, থিওরিটা 14 বার প্র্যাকটিস করে যাবি, যা আছে ভালো করে তুই করে যাবি। এর মানে এই নয় যে বাকিগুলো করে যাবি না, বাকিগুলো করে যেতে হবে, সবই করে যেতে হবে, কিন্তু মিটার ব্রিজের উপর ফোকাসটা বেশি রাখ, আসতে পারে, ঠিক আছে, সেই জন্য আর অবশ্যই পোটেনশিওমিটার থেকে করে তো যেতেই হবে পুরোটাই, কোথা থেকে খুট করে কি একটা অঙ্ক দিয়ে দেবে, কি একটা কুটুস করে একটা প্রশ্ন করে দেবে, কেউ জানে না পোটেনশিওমিটার থেকে, অবভিয়াসলি পোটেনশিওমিটার করে যেতে হবে। মিটার ব্রিজ আর পোটেনশিওমিটার দুটোতে ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে, এই দুটোকে গুলে খেতে হবে, তাহলে পরীক্ষায় যে প্রশ্ন আসুক তুই পারবে, একটা না একটা কোশ্চেন ইনস্ট্রুমেন্ট থেকে আসবেই আসবে, এইচএসেও আসে, যেই মেনেও আসে, নিটেও আসে, সবেতেই আসে, ডাব্লিউবিজেই তো আসে, ইনস্ট্রুমেন্ট থেকে একটা কোশ্চেন দেবেই দেবে, নিয়ম আছে, ইনস্ট্রুমেন্ট থেকে কোশ্চেন দিতেই হবে। তো গ্যালভানোমিটার, হুইস্টন ব্রিজ, মিটার ব্রিজ, পোটেনশিওমিটার, এগুলো ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে ভালো করে বইটা পড়ে যত রকম অঙ্ক আছে সব রকম অঙ্ক করে যাবি, তাহলে একটা কমন শিওর পাবি,
তার কমনটা ছাড়বো কেন, ভালো করে পড়ে যাবো তাহলেই হবে। আচ্ছা বেশ, মিটার বীজটা ভালো করে করবি। এরপর আছে আবছায়া ও ঘন কুয়াশার মধ্যে দেখতে র্যাডার ব্যবস্থায়, মানে দুটো রকম, একটা হচ্ছে র্যাডারে হচ্ছে রেডিও ওয়েভ দিবি, আর এখানে কি দিবি বলেছিলি, মাইক্রোওয়েভ নাকি কি দিয়েছিস, মাইক্রো পড়েছিস তো? দেখি ময়না কি লিখেছে, কোনো মিটার ব্রিজের ক্ষেত্রে প্রান্তিক ত্রুটি দূরীকরণের ডান ফাঁকের রোধগুলি অদল বদল করে পুনরায় নাল পয়েন্ট বের করা, তারপর প্রথম মানের পরের মানের গড় বের করা না হয়, এর ফলে দারুণ লিখেছে, দুর্দান্ত অ্যান্সার হয়েছে, ছোটোর মধ্যে দুর্দান্ত অ্যান্সার লিখেছে ও। আবছায়া ঘন কুয়াশার মধ্যে ইনফ্রারেড না, ইনফ্রারেড আর ওটা হচ্ছে রেডিও, হ্যাঁ সরি ইনফ্রারেড, আবছায়া ঘন ইনফ্রারেড আর ওটা রেডিও। ওকে তাহলে হয়ে গেল। মডুলেশন সূচক একের থেকে বড় হলে কি হবে, এই অ্যান্সারটা মৈনাক দুর্দান্ত লিখেছে। মৈনাকের অ্যান্সারটা দেখার মতো অ্যান্সার হয়েছে, এই দেখ ও সুন্দর ছবি এঁকে দিয়েছে, একের থেকে বেশি হলে কি হবে। মডুলেশন ইন্ডেক্সন মানে মডুলেশন ইন্ডেক্সন বলে একটা ইন্ডেক্স আছে, এটা যদি একের থেকে বেশি হয় তাহলে সিগন্যাল লস্ট হয়। এখানে কি হয় সিগন্যালটা লস্ট হয় সেটাও দেখিয়েছে, যে মডুলেশন বেশি হয়ে গেছে সিগন্যাল লস্ট হয়ে গেছে, এই জায়গায় সিগন্যালটা লস্ট হয়ে গেছে, ঠিক আছে। এবং এখানেও আবার ভ্যালু করে দেখিয়েছি, বিটাটা গ্রেটার দ্যান 1 হয়ে, যাই হোক অনেক কিছু করেছে কাণ্ড কারখানা, ছবি টবি এঁকে দেখিয়ে দিয়েছে, এটা ফুল মার্কস দেওয়া যায়, সেটা উপায় নেই, ফুল মার্কস দিতেই হবে এটা। আমাদের সূর্যবাবু কি করেছে দেখিনি একটুখানি, বেশি হলে গ্রাহক কি লিখেছি রে, গ্রাহক অ্যান্টেনার সিগন্যালটি পৌঁছাতে কি লিখেছি এটা, অসুবিধা। অসুবিধা হবে এবং সিগন্যালটি বিকৃতি হতে পারে, ফলে ডিমডুলেশন, হ্যাঁ ঠিক আছে, এটাও চলে, সিগন্যালের বিকৃতিটাই আসল কথা, ঠিক আছে এইটা, ঠিক আছে চলবে। আচ্ছা এবারে দেখ মডুলার, আচ্ছা এক্স অক্ষ, এবারে বলছে এক্স, অনিলাভ বুঝতে পেরেছি এটা, হ্যাঁ হ্যাঁ, মিটার ব্রিজ এটা বুঝতে পারছি। আর এইটা মডুলেশনটা, আচ্ছা আচ্ছা। এবার মডুলেশন এটা তো এবার তুই দেখ, আমি খেয়াল করিনি, এই আবছায়া ও ঘন কুয়াশা, মানে কুয়াশা মানে জানিস তো, কুয়াশার মধ্যে দিয়ে কোন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা ইউজ, মানে পাঠাতে গেলে কুয়াশার মধ্যে দিয়ে সিগন্যাল পাঠাচ্ছে, তাহলে কোন রেডিয়েশনটা বেশি কার্যকরী হবে, আর র্যাডারের মধ্যে দিয়ে যখন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন করছে তাহলে কোন ওয়েভটা ইউজ হবে, র্যাডারে সবসময় রেডিও ওয়েভ ইউজ হবে, আর যেখানে ঘন কুয়াশা থাকবে মাইক্রোওয়েভ। ঠিক আছে সেখানে ইনফ্রারেড ইউজ করতে হবে, অন্ধকার সেখানে ইনফ্রারেড ভালো কাজ করে, সেখানে ইনফ্রারেড রেডিয়েশনটা কার্যকরী। বোঝা গেছে কোশ্চেনটা, 3.2 কোশ্চেনটা। আর এখানে কোশ্চেনের মার্কিং আমার ভুল হয়েছিল, এটা অ্যাকচুয়ালি 4 হবে, তো 3-এর পরের 4 হবে, এটা আমি 4 না দিয়ে 3 দিয়ে দিয়েছি। যাই হোক মনে বোঝা গেছে। তাহলে এরপরের কোশ্চেনটা ছিল হোয়াট উইল হ্যাপেন ইফ দ্য মডুলেশন ইন্ডেক্স ইজ গ্রেটার দ্যান 1, মডুলেশন ইন্ডেক্স বিটা যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে কি হবে, কি ঘটবে, কি সমস্যা। আনসার হচ্ছে মডুলেশন ইন্ডেক্সটা যদি গ্রেটার দ্যান 1 হয়ে যায় লস অফ সিগন্যাল হয়ে যাবে, তো সেটা বোঝানোর জন্য একটা ছবি এঁকে, মৈনাকের খাতায় ছবি এঁকে বোঝানো আছে, এই যে এই ছবিটা ইউজ করো, আমি আমার ভিডিওতে দেখবি এটা আমি করিয়েছি, 1 বেশি গ্রেটার দ্যান 1 হলে কি হয়, খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছিলাম। প্লে করছি। এর পরের কোশ্চেন কি করেছে, এর পরের কোশ্চেন হচ্ছে এক্স অ্যাক্সিসে একটা 1 মিটারের ওয়্যার আছে, এক্স অ্যাক্সিসে 1 মিটারের ওয়্যার আছে, এটা এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসে একটা 1 মিটারের ওয়্যার আছে, এখানে 1 মিটারের ওয়্যার আছে, এর মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে যেটা আই ইজ ইকাল টু বলে দেওয়া আছে 2 মিলি অ্যাম্পিয়ার, আর ম্যাগনেটিক ফিল্ড এখানে বলে দেওয়া আছে, একটা ম্যাগনেটিক ফিল্ড দেওয়া আছে, এই একটা ম্যাগনেটিক ফিল্ড দেওয়া আছে। প্রশ্ন করেছে কত ম্যাগনেটিক ফোর্স অ্যাপ্লাই হবে, তো ম্যাগনেটিক ফোর্সের ফর্মুলা কি, এ ফিজিক্যাল টু বলো, বলো অনিলাভ বলো, ম্যাগনেটিক ফোর্সের ফর্মুলা, একটা ম্যাগনেটিক ফিল্ড, ভালো করে শোন অনিলাভ, শুনছিস তো অনিলাভ কি বলছি, শোন ভালো করে, একটা আচ্ছা ম্যাগনেটিক ফিল্ড আছে, একটা ম্যাগনেটিক ফিল্ডে একটা তার রাখা আছে, ওয়্যার রাখা আছে, একটা ম্যাগনেটিক ফিল্ডে ওয়্যারে রাখা আছে, সেই ওয়্যারটার মধ্যে দিয়ে কারেন্ট পাঠাচ্ছিস, কারেন্টকে পাঠানো হচ্ছে একটা ওয়্যারের মধ্যে দিয়ে, ওয়্যারটা কোথায় রাখা আছে ম্যাগনেটিক ফিল্ডে, তাহলে ওয়্যারের উপর ফোর্স অ্যাপ্লাই হবে, সেই ফোর্সের ভ্যালুটা কত, কি হবে বল, এফ ইকুয়াল টু কি হবে, ইউ। এফ ইজিক্যাল টু বিআইএল হয় তো, হ্যাঁ তাই তো, হয়তো এবার এইটাকে ভেক্টর ফর্মে বলতে হবে তো তোকে, দেখ ভেক্টর দেওয়া আছে, তাহলে ভেক্টর ফর্মে বলতে হবে, কি বলবি এবার, এটা যখনই ভুলে যাবি তখন এটা মনে করবি, কিউ ইন্টু ভি ক্রস ডি মনে থাকে হ্যাঁ হ্যাঁ কোর্সটা, হ্যাঁ। এইভাবে ভাববি, ভি এর জায়গায় তুই কি বসাবি, এল বসাবি, এল, ঠিক আছে, হুম, বি, আর এখানটা আই বসাবি, ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে ফোর্স হচ্ছে আই ইন্টু এল ক্রস বি, এই করবি তাহলেই হবে।
এবার আচ্ছা আই মানে তো 2 মিলি অ্যাম্পের বলাই আছে, 2 মিলি অ্যাম্পের 2 × 10⁻³ এল মানে কি, এল মানে দেখ এটা 1 মিটার বলেছিলাম, তাহলে এল মানে হচ্ছে 1 মিটার, কিন্তু এক্স এক্স অ্যাক্সিস অ্যালং এক্স অ্যাক্সিস, তাহলে এল এর জায়গায় কি বলতো আই ক্যাপ, ঠিক আছে, আই ক্যাপ ক্রস, এবার কি হবে এইটা, এই যে ভ্যালুটা 2 i ক্যাপ প্লাস 3 j ক্যাপ প্লাস k ক্যাপ, ব্যাস এবার ক্রস প্রোডাক্ট করে দিলি তোর আনসার চলে আসবে। ঠিক আছে, বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এটা একটা মোটামুটি একটা অঙ্ক হয়ে গেল, ভালো অঙ্ক। স্যার ইউনিটটা দিতে ভুলে গেছি। ইউনিটটা দিসনি বলে কেটে দিয়েছি তাই তো? আনসারটা ডিসপ্লে করি, কোথায় ভুল হয়েছে দেখ, এখানে সবকিছু করেও নম্বরটা পার পেলো না আমাদের দ্বীপ, কোথায় ভুল হয়েছে দেখ দ্বীপের, বল মৈনাক, বল কোথায় ভুল আছে এই অঙ্কের। ইউনিট দেয়নি, ইউনিট না দিলে হবে? ইউনিট না দিলে নম্বর আসবে না, আমিও নম্বর দেবো না, কেউই নম্বর দেবে না। ইউনিট নম্বর দেবে মানে এইচএসে ইউনিট না দেয়, 1 নম্বর কেটে দেবে, ঠিক আছে? একটা খুব ভালো মার্কস পেলে তোকে নম্বরই দেবে না। তোর 70-এর মধ্যে মনে করো 60 পেয়ে গেছিস, তাহলে এখানে তো নম্বর দেবেই না তোকে। আর যদি 70-22 পাস তাহলে এটা 1 নম্বর দেবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। দুর্বল লোককে একটু নম্বর দিয়ে দেয়, কিন্তু সবার লোককে কিন্তু একটুখানি হলেও নম্বর কেটে দেবে, কারণ কম্পিটিশনটা আসবে না, তোর মতোই একটা আর কেউ যদি করে তাকে তো নম্বর দিতে হবে। আচ্ছা, এরপরে দেখ, হাইড্রোজেন অ্যাটমের সেকেন্ড অ্যান্ড থার্ড এক্সাইটেড স্টেটের এনার্জি বার করতে দিয়েছে, এটা সবাই পড়েছিস। সেকেন্ড এক্সাইটেড স্টেট আর থার্ড এক্সাইটেড স্টেট এর এনার্জি কি হবে, ইজিলি পেরেছিস সবাই। ইএন ইজিক্যাল টু জানিস -13.6 বাই এন স্কোয়ার, এটা হচ্ছে হাইড্রোজেনের এনার্জি ফর্মুলা। তাহলে এখানে এন এর জায়গায় তুই 2 বসালে সেকেন্ড এক্সাইটেড স্টেট, স্যার 3 বসাতে হবে তো এক্সাইটেড। হ্যাঁ এখানে দ্বিতীয় সেকেন্ড এক্সাইটেড স্টেট মানে হচ্ছে আহ, 10⁻³ 3 বসা 3 বসাতে হবে, হ্যাঁ 3 বসাতে হবে। আর থার্ড এক্সাইটেড স্টেট মানে হচ্ছে কিন্তু 4 বসাতে হবে, ঠিক আছে? করেছিস তো ঠিকঠাক? তারপরে হ্যাঁ ঠিক আছে। স্যার ভুল হয়ে গেছে। এটা তুই 2 বসিস নাকি? হ্যাঁ স্যার। এটা গ্রাউন্ড তো। ফার্স্ট এক্সাইটেড স্টেট মানে n ইজ ইকুয়াল টু 2, সেকেন্ড এক্সাইটেড স্টেট মানে n ইজ ইকুয়াল টু 3, বুঝেছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ এই তো ভুল হয়ে গেল, দেখি তার মই না, আমি খেয়াল করিনি, হঠাৎ করে আমি নিজে করতে গিয়ে দেখলাম, তাই তো এ তো হচ্ছে না, দেখি কি করেছে। মই না, নম্বর দিয়ে দিয়েছি তো এটাতে, এর মই না, মই নম্বর হবে না, ঠিক আছে? এটা ঠিক করেছিস তুই, এটা ঠিক আছে। হ্যাঁ, একটু ভুয়ে মানে দেখেছিস কিরকম শয়তান মার্কা কোশ্চেন। হঠাৎ আমি এখানে করতে গিয়ে দেখলাম না ভুল হচ্ছে এটা, তখন আমি আমারও চোখে এড়িয়ে গেছে ভুলটা। যাই হোক, অনিলাভ বোঝা গেছে কি কোশ্চেনটা, কোথায় কেসটা হলো? সেকেন্ড এক্সাইটেড স্টেট আর থার্ড এক্সাইটেড স্টেট বলেছিলাম। সেকেন্ড এক্সাইটেড স্টেট মানে এন ইজিক্যাল টু কত অনিলাভ? সেকেন্ড এক্সাইটেড স্টেট মানে 3 কিন্তু, কারণ ফার্স্ট এক্সাইটেড স্টেট মানে এন ইজিক্যাল টু 2, 2 হবে, হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে সেকেন্ড এক্সাইটেড স্টেট বলে এন ইজিক্যাল টু 3 হবে। ওই জন্য এখানে এক্সাইটেড স্টেট বললে পরে খেয়াল রাখবি, এন এর ভ্যালু বসানোর সময় খুব সাবধানে বসাবি এক্সাইটেড স্টেট লেখা থাকলে, ঠিক আছে? এর পরের কোশ্চেনটা একটা এনসিআরটি থেকে নেওয়া কোশ্চেন, এই কোশ্চেনটা এনসিআরটি থেকে নেওয়া কোশ্চেন, এবং এটা একবার পরীক্ষায় এসেওছে। 2022 সালে হায়ার সেকেন্ডারি কোশ্চেনটা দিয়েছিল, এটা এনসিআরটি থেকে হুবহু এনসিআরটির বই থেকে দেওয়া কোশ্চেন এটা, ঠিক আছে? কোশ্চেনটা ভালো করে বুঝতে হবে আর অ্যান্সারটাও ভালো করে বুঝতে হবে। এই কোশ্চেনের অ্যান্সার ঠিক মতো কেউই লিখতে পারেনি, কেউই লিখতে পারেনি। স্যার আমি যেটা ভেবেছি স্যার নম্বর হবে না। দেখি তুই কি করে করেছিস, দেখি দাদা। না হয়নি তো, হয়নি। সূর্য কি করেছে দেখি, সূর্যি মামা, আমাদের সূর্যি মামা কি করেছে দেখি। হ্যাঁ সূর্যটা হয়েছে,
এইটা, এইটা এবং এইটা তিনটেই, হ্যাঁ সূর্য হয়েছে তোর, রাইট হয়েছে। একটা বিভব বার করেছে। না বিভবটা বার করার জন্য এইভাবে না করলেও চলতো, এইভাবে করতে হবে। দেখ আমি বলে দিচ্ছি, এখানে কোশ্চেনটা দেখ, বলছে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড ই এর উপস্থিতিতে, এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড আছে সেইখানে Q1 আর Q2 চার্জকে তুই এনেছিস ইনফাইনাইট ডিস্টেন্স থেকে, Q1টাকে R1 এ রেখেছিস আর Q2টাকে R2 তে রেখেছিস। তাহলে এইটাকে, এই কনফিগারেশনটা তৈরি করতে টোটাল কত পোটেনশিয়াল এনার্জি লাগবে, কোশ্চেনটা হচ্ছে এইটা। কোশ্চেনটা কি, কোশ্চেনটা বলা আছে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, এখানে ইলেকট্রিক ফিল্ড আছে, এখানে ইলেকট্রিক ফিল্ড আছে, এখানে ইলেকট্রিক ফিল্ড আছে, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড আছে, এই ইলেকট্রিক ফিল্ড আছে, মনে করো এটা ইলেকট্রিক ফিল্ড, এখানে অলরেডি একটা ইলেকট্রিক ফিল্ড এক্সিস্ট করছে। এখানে অলরেডি একটা ইলেকট্রিক ফিল্ড এক্সিস্ট করছে। এই জায়গাটায় কি করেছিস তুই, এই জায়গাটায় তুই একটা চার্জকে এনেছিস, এই জায়গাটা একটা চার্জকে এনে, এখানে এই জায়গাটা একটা ইনফাইনাইট ডিস্টেন্সে, মনে করো এখানে একটা চার্জকে আনলি, ইনফাইনাইট ডিস্টেন্সে এখানে একটা চার্জ আনলি, Q1 চার্জ আনলি। তাহলে যেহেতু এখানে অলরেডি একটা ইলেকট্রিক ফিল্ড রয়েছে, যেহেতু এখানে অলরেডি একটা ইলেকট্রিক ফিল্ড রয়েছে, তার মানে এই এই যে R1 পয়েন্টে, এই যে এইটা তো মনে করো R1, এখানে ধর এটা R1 পয়েন্ট, মনে করো এইটা R1 পয়েন্ট, R1 ভেক্টর এই জায়গাটা, তাহলে R1 পয়েন্টে অলরেডি তো একটা পোটেনশিয়াল রয়েছে, মানে ইলেকট্রিক ফিল্ড যেহেতু আছে তাহলে R1 পয়েন্টে পোটেনশিয়ালও আছে। সেই পোটেনশিয়ালটাকে আমি ধরে নিলাম VR1, মানে পোটেনশিয়াল ফাংশনটাকে যদি VR ধরি, আমি প্রথম বলে দিতে হবে যে আমি ধরে নিচ্ছি যে পোটেনশিয়াল ফাংশন, পোটেনশিয়াল ফাংশন ইজ ইকুয়াল টু VR1, VR। তাহলে যেহেতু R1 পয়েন্টে, তাহলে পোটেনশিয়াল ফাংশনটা VR1, তাহলে এখানে আমি যদি Q1 চার্জকে আনি, তাহলে আমার Q1 চার্জকে আনতে যে কাজ ওয়ার্ক ডানটা হবে সেটা হচ্ছে এইটা ওয়ার্ক ডান হবে, তাই না? আচ্ছা এইবারে আর একটা আধানকে আমি আনছি এই জায়গাটায়, Q2, Q2 আধানটাকে আমি এখানে আনছি। Q2 যেখানে আমি আনলাম ওইখানকার পোটেনশিয়াল ফাংশনটাকে আমি ধরে নিচ্ছি, ওইখানকার পোটেনশিয়াল ফাংশনটাকে আমি ধরে নিচ্ছি কি VR2, ঠিক আছে। এবার এই পোটেনশিয়াল ফাংশনটা কি সেটাও তোকে বলে দিতে হবে। VR2 মানে কি, VR2 মানে হচ্ছে পোটেনশিয়াল, পোটেনশিয়াল ডিউ টু ই, ই এর জন্য পোটেনশিয়াল প্লাস পোটেনশিয়াল ডিউ টু Q1, এখানে Q1 এর জন্য তো পোটেনশিয়াল হবে এখানে, সেই গোটা পোটেনশিয়ালটাকে আমি ধরে নিয়েছি VR2। তাহলে এখন ওয়ার্ক ডান কত হবে, এইটা, ঠিক আছে। বা আচ্ছা এখানে Q1 করেছি, Q2, কারণ আমি এখানে VR2 বলতে বোঝাচ্ছি এটার জন্য পোটেনশিয়াল, এবং ইলেকট্রিক ফিল্ডটা যেটা ছিল তার জন্য শুধু ইলেকট্রিক ফিল্ডের জন্য পোটেনশিয়াল VR2, ঠিক আছে। বা অ্যাকচুয়ালি এইভাবে না বললে ভালো হয় রে, আমি একটু খারাপ বলছি, একটা VR1টা না না করছি এটা 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 এতটা বলাটা যাবে না, এইভাবে কর, দাঁড়া, আরে ওইভাবে হবে না বলেছি। প্রথমটা হচ্ছে এইখানে যখন আনলাম তখন আমার ওয়ার্ক ডান হচ্ছে W1 হচ্ছে Q1 ইন্টু VR1, বেশ। তারপরে আবার যখন আনছি Q2 কে, যখন আনছি Q1 এর জন্য যে পোটেনশিয়াল সেটা অন্য একটা ফাংশন ধর তুই, Q1 এর জন্য পোটেনশিয়ালটা কি হবে, Q1 এর জন্য এটা ধর R2, তো মনে কর এটা, এটা R2 পয়েন্টে আছে, এটা R2 পয়েন্টে আছে, ঠিক আছে। তাহলে এদের মধ্যে ডিস্টেন্সটা কত হবে, এই ভেক্টরটা, এই ভেক্টরটা হবে আর R21, তাই তো, দেখ তো লেখা যাবে না, হয় R21 লেখা যাবে না, R2 উইথ রেসপেক্ট টু 1, ঠিক আছে। তাহলে এখানে Q1 এর জন্য যে পোটেনশিয়ালটা হবে, Q1 এর জন্য যে পোটেনশিয়ালটা হবে সেটা কি হবে, সেটা হবে VR21। আর ইলেকট্রিক ফিল্ডের জন্য পোটেনশিয়াল যেটা হবে সেটা হচ্ছে VR2, হলো। এই দুটো এইখানকার, তাহলে এই পয়েন্টের পোটেনশিয়াল এটা, এই দুটো পোটেনশিয়াল এখানে তুই আনছিস কাকে, Q2 কে আনলি, এই হলো ওয়ার্ক ডান, ওকে।
এইবার তো টোটাল VR1 VR2 ঠিক করলাম। ওই মনে হয় দিয়েছে। হুম, ঠিক আছে, না নিয়ে যাও নিয়ে যাও। অ্যাকচুয়ালি R21 টা কি মানে একের সাপেক্ষে দুই গুণের? R21টা হচ্ছে Q1 এর জন্য, Q1 থেকে যে ডিস্টেন্সটা R21, তো Q1 এর জন্য যে পোটেনশিয়ালটা ওখানে তৈরি হচ্ছে সেটাকে VR2 ধরেছি। আর এমনি কেউ না থাকলে যে পোটেনশিয়ালটা হতো সেটা তো যোগ হবে, ইলেকট্রিক ফিল্ডের জন্য তো ওখানে পোটেনশিয়াল আছে। এই পয়েন্টটা ইলেকট্রিক ফিল্ডের জন্য যে পোটেনশিয়াল আছে সেটা এটা, আর Q1 এর জন্য যে পোটেনশিয়াল হলো সেটা এটা, তাহলে টোটাল পোটেনশিয়াল এটা, তার সাথে Q2 গুণ করলে পরে তোর পোটেনশিয়ালটা আসবে। এইটা হচ্ছে টোটাল ওয়ার্ক ডান। এবার এই W1 আর W2 কে যদি যোগ করিস তুই টোটাল ওয়ার্ক ডানটা পাবি। ঠিক আছে, Q ইন্টু VR1, Q1 ইন্টু এর তার সাথে Q2 VR21 প্লাস Q2 VR2। ঠিক আছে, Q2 VR2, এই তিনটে যোগ করলে তুই, আর এইটা বলার সময় পুরোটা ডেসক্রাইব করে দিতে হবে কোনটা কি, ডেসক্রাইব করে করে বলতে হবে। আচ্ছা ওই ভিউ, ওই যে V(R1) ওইগুলো ভ্যালুগুলো বসাতে হবে হুম, না ভ্যালু যে বসাতে হবে, কিউ বাই কারণ কি কোনোটারই কিছু দেওয়া নেই তো, এরকম। কিছু দেওয়া নেই তো এখানে, তুই এমনি ভ্যালু না বসিয়েও তো চলবে। ওই K(Q1/R) এটা করতে হবে। না দরকার নেই, ঠিক এটা হ্যাঁ, করার আছে। দরকার, কারণ এখানে R1 R2 করা আছে তো, তো তুই তো পোটেনশিয়াল ধরে নিচ্ছিস এটা VR2। ভি, এই ভিটা তো জানা নেই না, ইলেকট্রিক এই ভিটা তো জানা নেই এক্সাক্ট ফাংশনটা কি আছে, বুঝতে পারছিস, এই ভিটা কি ফাংশন সেটা জানা নেই তো। ওটা K(Q1/R) হবে না? K(Q1/R1)। Q1, না না, তুই ইলেকট্রিক ফিল্ড অলরেডি রয়েছে, এই কোনো একটা পয়েন্টের পোটেনশিয়াল তুই কি করে জানবি, সেটা তো ডিপেন্ড করছে ইলেকট্রিক ফিল্ডটা কি ও আছে আচ্ছা তার ওটা। উপর ডিপেন্ড, সেটা তো জানা নেই, সেই জন্য ওটাকে ভি ধরছি আমি, সেটা এক্সাক্ট ভ্যালু জানি না তো সেই জন্য ধরে করতে হচ্ছে। আর ওই যে আধানটা ওখানে আনছি, তার জন্য যে ওয়ার্ক ডানটা হচ্ছে। হ্যাঁ, বা আর একটা উপায় করা যায়, সেটা হচ্ছে এইভাবে করতে পারিস, একটা Q1 আধানটাকে আনতে যে ওয়ার্ক ডান করলি সেটা হচ্ছে Q1 ইন্টু VR1। ঠিক আছে, আর Q2 আধানটা আনতে যে কাজ করলি সেটা হচ্ছে Q2 ইন্টু VR2, এবং এদের দুজনের মধ্যে যে পোটেনশিয়াল এনার্জি হবে W3, সেটা হচ্ছে গিয়ে Q1 Q2 বাই 4πε0, দুটোর মধ্যে ডিস্টেন্স যেটা সেটা R21। এবার এই তিনটেকে যোগ করে দাও, টোটাল ওয়ার্ক হচ্ছে W1 প্লাস W2 প্লাস W3। এটাও করতে পারিস তোরা, QV(R1) প্লাস QV(R2) প্লাস, সরি, Q1 Q2 আর Q1 Q2 বাই 4πε0 R21। এটাও করা যেতে পারে, মোটামুটি এটাও চলবে। ঠিক আছে, তো আমারটা যাই ওটা হোক, করেছি দেখি এবার। হ্যাঁ ঠিক আছে, তো চলবে, বললাম তো চলবে। এটা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা ধরেছিস তো, ঠিক আছে, এটা মেনে নাও, এটা মানে এটা ফোর্স চলবে। ইনটু ডিসপ্লেসমেন্ট। হ্যাঁ বুঝতে, পোর্শন ডিসপ্লেসমেন্ট ইলেকট্রিক ফিল্ড ধরে করেছিস, ঠিক আছে হবে। ওইটাতে অ্যাকচুয়ালি ওইভাবে বলা যাবে না, সেই জন্য চলবে, এটা বললেও হবে। ওই ইলেকট্রিক ফিল্ড E1 এর জন্য V1 ধরে নিয়ে করেছিস, মানে সোজা কথা এখানে কি জানতে চাই জানিস, এখানে জানতে চাইছি যে তুই পোটেনশিয়াল এনার্জিটা বার করতে জানিস কিনা। পোটেনশিয়াল এনার্জি মানে আগে একটা পোটেনশিয়াল ছিল, Q1 এর জন্যও একটা পোটেনশিয়াল হবে, সেই পোটেনশিয়ালটা তুই ক্যালকুলেশন আনতে পারছিস কিনা সেটা জানার জন্য এই প্রশ্নটা করা হয়েছে। মোটামুটি তোকে বুঝিয়ে দিতে হবে, হ্যাঁ আমি ব্যাপারটা বুঝি, তাহলেই হবে। এবং এই যে কোশ্চেনটার ব্যাপারটা কারো যদি এনসিইআরটির বই থাকে, এনসিইআরটির বইতে ইলেকট্রোস্ট্যাটিক্স যেখানে পড়িয়েছে, পোটেনশিয়াল যেখানে পড়িয়েছে সেই জায়গাটায় সুন্দর করে করা আছে, মানে লেখা আছে লেখাটা, ঠিক আছে, ওই লেখাটা লিখলেও হবে, ওই লেখাটা আমি পাঠিয়ে দেবো, আমার কাছে আমি ওই জায়গাটা এনসিইআরটি থেকে স্ক্যান করে আমি পাঠিয়ে দিচ্ছি গ্রুপে, ঠিক আছে। জায়গাটায় দাঁড়া, আমার এনসিইআরটির বইটা কি দেখা যাচ্ছে সামনের কাছাকাছি? এনসিইআরটির বইটা দেখা যাচ্ছে না মনে হচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, সামনেই আছে, পেয়েছি, দাঁড়া ওয়েট কর, আমি এখনই দিচ্ছি। এনসিইআরটি বইতে জাস্ট কি আছে সেটা দেখে দিচ্ছি না।
না, অনেক বেজে গেছে। হ্যাঁ, আমি খুঁজে পরে পাঠিয়ে দেবো। হ্যাঁ, আমি বইটা থেকে পাঠিয়ে দিচ্ছি। এই জায়গাটা স্ক্যান করে আমি পাঠিয়ে দেবো। বলা যায় না চলে আসতে পারে। এর পরের কোশ্চেনটা মজাদার কোশ্চেন ছিল। এটা মোটামুটি পেরেছে দেখছি, অনেক মৈনাক পেরেছে দেখছি। কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা কাটছি আমি। কোশ্চেনটা ভালো কোশ্চেন ছিল। এটা পাথ হবে। যাই হোক, একটি সমান্তরাল পাথ বায়ু ধারকের ধারকত্ব, তার মানে হচ্ছে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর। অনিলাভ আছিস তো? একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর আছে অনিলাভ। হ্যাঁ একটা স্যার। প্যারালাল প্লেট ক্যাপাসিটর আছে, যার ক্যাপাসিটি বলে দেওয়া আছে সি ইকুয়াল টু 5 মাইক্রোফ্যারাড বলে দেওয়া আছে। এদের মধ্যে যে গ্যাপ, আছে, এই গ্যাপটা বলে দেওয়া আছে, গ্যাপটা বলা যায় 6 সেন্টিমিটার। ওকে, বলছি 1 ভোল্ট ব্যাটারির সাথে আমি কানেক্ট করে দিয়েছি, মানে একে আমি কানেক্ট করেছি 1 ভোল্ট ব্যাটারির সাথে। এইভাবে কানেক্ট করে দিয়েছি কার সাথে? 1 ভোল্ট একটা ব্যাটারির সাথে। 1 ভোল্ট ব্যাটারির সাথে আমি এটাকে কানেক্ট করে দিয়েছি। এই ব্যাটারিটা 1 ভোল্ট। এই ঠিক কানেক্ট করা অবস্থায়, এই যে কানেক্ট করা আছে, ঠিক এই সময়, এই অবস্থায় আমি কি করেছি? আমি করেছি কি, এই যে কানেক্ট করা আছে, এই ঠিক এই অবস্থায়, আমি করেছি কি, একটা ডাইলেকট্রিক স্ল্যাব, যেটা 4 সেন্টিমিটার উইথ হচ্ছে 4 সেন্টিমিটার, সেই একটা ডাইলেকট্রিক স্ল্যাবকে আমি এখানটায় বসিয়েছি। একটা ডাইলেকট্রিক স্ল্যাবকে আমি এই জায়গাটা বসিয়েছি, যার উইথ 4 সেন্টিমিটার, মানে এই জায়গাটায় একটা ডাইলেকট্রিক স্ল্যাব ঢুকিয়ে দিয়েছি। বুঝতে পেরেছিস? এই কাজটা আমি করেছি। ব্যাস, স্ল্যাব ঢুকিয়ে। এবার কি প্রশ্ন করেছে কি, যে তাহলে আর কতটা চার্জ এর মধ্যে ঢুকবে, কতটা চার্জে ঢুকানো, কতটা চার্জ ঢুকবে, আগে যা চার্জ ছিল তার তার তুলনায় এখন কতটা চার্জ আসবে, আর ওই চার্জটা আসবে কোথা থেকে, এটা প্রশ্ন করা হয়েছে। এখন দেখ, ডাইলেকট্রিক স্ল্যাব যখনই তুই ঢোকালি, তাহলে ওর ক্যাপাসিটি রাইজ করে যাবে, করে যাবে তো, ক্যাপাসিটি রাইজ করে যাবে, মানে চার্জ আরো ঢুকবে। তাহলে কতটা চার্জ ঢুকবে জিজ্ঞেস করেছে, 1 নম্বর প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে চার্জটা এলো কোথা থেকে, চার্জটা কোথা থেকে আর আসবে, চার্জটা ব্যাটারি থেকে এলো। ঠিক আছে, তাহলে চার্জ কোথা থেকে এসছে, সেটা হচ্ছে ব্যাটারি। আর চার্জ কতটা ঢুকবে জানতে গেলে তোকে করতে হবে কি, ক্যাপাসিটি ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, তাহলে দেখ এর ক্যাপাসিটি কি হবে, এই যে এখন স্ল্যাব ঢোকানোর পর ক্যাপাসিটি কি হয়, ক্যাপাসিটি হচ্ছে এইটা, ইপসাইলন নট এ ডিভাইডেড বাই, এটা তো মানে প্রশ্নটাতে এরকম হয়, d1/k1 d2/k2, তাই তো রে মৈনাক, তাই তো? তাহলে এখানে ইপসাইলন নট এ এর এরিয়াটা, এ যদি এ ধরি আমি, এ d1/k1, d1 মানে এটা তো 4 সেন্টিমিটার, এখানে যে ঢুকি যেটা 4 সেন্টিমিটার। তাহলে আমি বলি 4 বাই, ডাইরেক্টলি কনস্ট্যান্ট কত বলেছে, 5 বলেছে ডাইরেক্ট কনস্ট্যান্ট, তাহলে 4/5, তাহলে 4/5, ঠিক আছে, প্লাস বাকিটা হচ্ছে 2, আর k2 মানে এটা তো এয়ার, এখানটা এয়ার আছে, তাহলে কেটা 1 সেন্টিমিটার ছিল, তাই এখানে 10⁻²। ঠিক আছে কিনা, সিরিয়াস এটা তো নাকি রে? এরিয়াটা কি করে বার করবো? হ্যাঁ বল। ওই এরিয়াটা কি করে বার করবো? এই এরিয়াটা চাপ নিচ্ছিস কেন, তুই এখানে আয় না, এবার এরিয়া বেরিয়ে আসবে। এখানে যার ক্যাপাসিটি সি বলা আছে, সেই ক্যাপাসিটিটা কত, ইপসাইলন নট a/d, তাই নয় কি, তাই তো? তো এখান থেকে তুই এরিয়া বার করে নে। তাই ইপসাইলন নট এ তুই ইপসাইলন নট এ কত আসছে, সিডি আসছে না, আছে তো, এখানে বসা এবার ইপসাইলন নট সিরিয়াস ফিজিক্যাল টু কি আসছে, সিডি, সি ইন্টু ডি কত, ডি কত, ডি বলেছে 6 সেন্টিমিটার, রাইট? তাহলে সিডি 6 সেন্টিমিটার 10⁻²। হয়ে যাচ্ছে, কি করছি, 4/5 মানে কত, 4/5 মানে 0.8, তাহলে 2 তলায় 2.8 হচ্ছে না, আর এখানে একটা অলরেডি 10⁻² আছে, কেটে গেল, খ্যাচ খ্যাচ। তাহলে কি আছে দেখ, 6/2.5 2.8 ইন্টু সি,
আসছে দেখ, বুঝেছিস? হ্যাঁ রে, ঠিক লিখলাম? তাহলে এখানে সিরাস পেয়ে যাচ্ছি আমি। সিরাস এবার তুই যা করবি, বেরিয়ে গেল তো। 5 মাইক্রোফ্যারাড ছিল সিটা। তাহলে 5 মানে 5 6 30/2.8 মাইক্রোফ্যারাড, বা 300/28 মাইক্রোফ্যারাড। অঙ্ক শেষ হয়ে গেল কিন্তু। তাহলে কতটা চার্জ ঢুকবে, সেটা হচ্ছে কিউ ফাইনাল মাইনাস কিউ ইনিশিয়াল। তাহলে ভিটা তো একটাই আছে, ভিটা 1 ভোল্ট আছে। 1 ভোল্ট ইন্টু দুটোর ক্যাপাসিটি ডিফারেন্স করে দেবো, সি ডাস্ট বাই সি করে দেবো। ব্যাস, এটা ক্যালকুলেট করে ডেল্টা কিউটা বেরিয়ে যাবে। ডেল্টা কিউ বেরিয়ে গেলে পরে হয়ে গেল, কত আর জানা এলো, আর কোথা থেকে গেলো, ব্যাটারি থেকে গেলো। কোশ্চেন অ্যান্সার বোঝা গেছে? বোঝা গেছে তো? তাহলে সি ড্যাশ মাইনাস সি হবে। মানে হ্যাঁ, কিউ মানে ভিসি, আর কিউ বাই মানে ভিসি। সি, সি ড্যাশ মানে সি, বলছি সি ড্যাশ হবে না, সরি। এটা হবে, ঠিক আছে? বোঝা যাবে, ঠিক আছে? হুম। ওকে, তাহলে হয়ে গেল। হা 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 হা। একটা গ্যালভানোমিটারের তড়িৎ সুবিদিতা বলতে কি বোঝো? গ্যালভানোমিটারের তড়িৎ সুবিদিতা মানে তুই 1 অ্যাম্পিয়ারে চেঞ্জ করলে কতটা ডিফ্লেকশন আসবে, এটা বলে তড়িৎ সুবিদিতা, মানে কারেন্ট সেন্সিটিভিটি। ঠিক আছে, কারেন্ট সেন্সিটিভিটি। তো এখানে মজার ব্যাপার হচ্ছে, মৈনাকের উত্তরটা দেখবি কিরকম সুন্দর। আমি জিজ্ঞেস করছি কারেন্ট সেন্সিটিভিটি, মৈনাক উত্তর দিচ্ছে তা কি। মৈনাক আমাদের উত্তর দিচ্ছে কারেন্ট সেন্সিটিভ। দেখ, ওকে আমি কোশ্চেন করেছি কারেন্ট কারেন্ট সেন্সিটিভিটি কি, ও অ্যান্সার দিচ্ছে ভোল্টেজ সেন্সিটিভিটি কি। মৈনাক, এটা কি? একটা প্রবাহ, মানে তড়িৎ প্রবাহ হবে। আচ্ছা, আমি তো বলেছি তো প্রবাহ সুবিদিতা, বলিনি? তড়িৎ সুবিধা আছে, যায় তড়িৎ সুবিদিতা। তড়িৎ সুবিদিতা মানে তো তড়িৎ প্রবাহ সুবিদিতা। আচ্ছা, প্রবাহ সুবিদিতা বলতে হতো, তাই তো? তাই বলছিস? এটার কি ইংলিশ ভার্সন করলে কিন্তু কারেন্ট সেন্সিটিভিটি বোঝায়। কারেন্ট সেন্সিটিভিটি মানে এটার কারেন্ট সেন্সিটিভিটি আর ভোল্টেজ সেন্সিটিভিটি। কারেন্ট সেন্সিটিভিটি আমি ইংরেজি বাংলা করেছি তড়িৎ সুবিদিতা, ঠিক আছে? তুই বলছিস না স্যার প্রবাহ সুবিদিতা হবে, ঠিক আছে? কিন্তু কারেন্ট তড়িৎ তড়িৎ সুবিদিতা বলা থাকে তো কারেন্ট সেন্সিটিভিটি বুঝতে হবে। কনফিউশন থাকলে ইংলিশ ভার্সন তখন দেখে নিয়ে করতে হবে, ঠিক আছে? আমি তড়িৎ সুবিদিতা চেয়েছিলাম, যাই হোক, ঠিক আছে। অ্যান্সার যদি মনে করি তাহলে এটা ঠিক আছে। কোনো গ্যালভানোমিটারের প্রান্তীয় বিভব একক পরিবর্তনে যে পরিমাণ, এই দেখ এখানে, ঠিক আছে? মানে 1 অ্যাম্পিয়ার চেঞ্জ করলে ডিফ্লেকশনে যা চেঞ্জ আসবে সেটা বলে সেন্সিটিভিটি। সেটা আমারটা বলে দিন। সূর্যবাবু কি লিখেছে দেখি, এইটা করতে পারিস সূর্য? এটা কিন্তু ইয়ে করেছিস, দ্বীপ করেছিস অঙ্কটা? না স্যার, ওই এরিয়াটা আমি বার এই ওর বুঝতে প্রায় পারছি। হয়ে গেছিল, কিন্তু প্রায় হয়ে গেছিল। আর একটু ধরলে অঙ্কটা হয়ে যেত। আর তুই ইয়ে করতে পারিসনি, তুই ধৈর্য রাখতে পারিসনি। কেন, মৈনাক কিন্তু বেশ টুক 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 করে অঙ্কটা করেছে। মৈনাক দেখ, টুক 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 বসে বসে কুটকুট কুটকুট করে ঠিক অঙ্কটা নামিয়ে দিয়েছে, কটর বটর করতে করতে। আবার একদম এক্সাক্টলি চার্জও বার করে দিয়েছে। মাথা ঠান্ডা রাখতে হবে, চাপ নিলে হবে না, ঠিক আছে? হয়ে যাবে। আচ্ছা, কি বললি? সূর্য সূর্য কি জিজ্ঞেস করলি না? স্যার গ্যালভানোমিটার। হ্যাঁ, একটি বোঝা, একটি কি লিখেছিস, একটি এটি কতটা সংবেদনশীল ভাবে ক্ষুদ্র তড়িৎ প্রবাহ শনাক্ত করতে পারে? উম, ক্ষুদ্র শরীরপ্রবাহ শনাক্ত, দেখ এটা কিরকম টেকনিক্যাল মিস্টেক আছে। তোকে গ্যালভানোমিটারের তড়িৎ সুবিধা দিতে বলেছে কিন্তু। গ্যালভানোমিটার কি করে? ক্ষুদ্র তড়িৎ শনাক্ত করতে গেলে বোঝাতে হবে যে আমি কারেন্ট খুব অতীব ক্ষুদ্র পাঠাবো কিন্তু ওর ডিফ্লেকশনটা বড় দেবে, এটা বোঝাতে হবে। মানে ডিফ্লেকশনটা বড় হবে কারেন্ট কম পাঠালেও। একক প্রবাহের জন্য লিখতে হবে তো। হ্যাঁ, এই যে একক থিটা বাই প্রবাহের জন্য আই। যত বেশি ডিফ্লেকশন পাবো তার সুবিধা তত বেশি, এটা লিখতে হবে। গ্যালভানোমিটারের তড়িৎ সুবিধা বলতে বোঝায় এটি, এটি, এটা কি লিখেছিস? কতটা সংবেদনশীল ভাবে। এটা কতটা সংবেদনশীল দেখাবে ক্ষুদ্র তড়িৎ প্রবাহ শনাক্ত করতে পারে। ঠিক আছে, এটা এটা অ্যাকচুয়ালি এই এইটা লিখতে হবে, বুঝিস না? এইটা লিখতে হবে।
এই আমাদের কোথায় তুই কোথায় দিলি আমাদের দ্বীপ, দ্বীপের এটা তো, এই দেখ, একক এইভাবে লিখতে হবে, দেখ, একক প্রবাহের জন্য কুণ্ডলীর মধ্যে যে পরিমাণ কৌণিক বিক্ষেপ দেখা যায় তাকে গ্যালভানোমিটারের তড়িৎ সুবিধা বলে। কুণ্ডলী তার বিক্ষেপ দেবে, হ্যাঁ, কুণ্ডলী মানে গ্যালভানোমিটারের কুণ্ডলী, ঠিক আছে। হুম। ঠিক আছে, চলবে, এটা এটা বোঝা গেল সূর্য, বোঝা গেল কি লিখতে হবে। হ্যাঁ স্যার। পরের অঙ্কটাতে চাপ নেই, পরের অঙ্কটা ইজি অঙ্ক ছিল, হয়ে গেছে, সবাই পেরেছো। এরপরটা পেরেছো, হাইগেনের নীতি প্রতিসরণের সূত্র, এটাও ইজি। ডি ব্রগলি এটা পেরেছো, এটা পেরেছো, চাপ নেই এখানে। এই 4 নম্বর কোশ্চেন স্যার ওই যে চাপটাও কিছু না। প্রতিফলনটা করতে হবে, ওই যে প্রতি হাইগেনস। প্রতিসরণ আমি দিয়েছি, এবার বোধহয় আগের 2024-এ প্রতিফলনটা এসেছিল নাকি বলতো, কোনটা এসেছিল না, না আসেনি মনে হয়। না না স্যার আসেনি। আসেনি তো, আসেনি। প্রতিফলন প্রতিসরণ দুটোই করে যাবি, বলা যায় না কোনটা দেবে, দিতেই পারে, দিতেই পারে। ডি ব্রগলি না, বেশি লিখতে হবে না তোকে, মোটামুটি আমি লিখে দেখিয়েছিলাম, দেখি কোথায় মৈনাকের লেখাটা দেখি, মৈনাক কোথায় লিখেছিস, মৈনাকটার লেখাটা কোথায় গেল, এটা তো মৈনাকের, না এটা তো ওর, তুই লিখেছিলিস এটা, হ্যাঁ দেখি কি লিখে, এই তো, এই তো, এই তো, বাবা বাবা, এই তো ভালোই তো করেছিস। দেখি এর লেখাটা দেখি, টেকনিক্যাল ঠিক আছে নাকি। ধরে যাক 1 নম্বর, এখানে টেকনিক্যাল মিস্টেক আছে, হ্যাঁ, টেকনিক্যাল মিস্টেক আমি বলছি, দাঁড়া কি করতে হবে, এখানটা একটু হালকা টেকনিক্যাল মিস্টেক আছে। আচ্ছা এখানে দেখ মৈনাক কি করেছে, দেখি মৈনাক, মৈনাক দুর্দান্ত ছবি এঁকেছে ও। এই ব্যাটা এমএনও পথে মিউ প্রদূষণের মাধ্যমে প্রদূষিত আপাতিত ওয়েব ফ্রন্টটি বিভেদ তলে তাই কোনো পড়েছে। আলো ওয়েব ফ্রন্টের সাথে লম্বা প্রদূষিত হয়েছে, একই সময় টিতে বিতে অতিক্রম করে বললে না, এখানেও টেকনিক্যাল মিস্টেক হয়ে গেছে মৈনাক। দেখ এটা আমারটা ওটা সূর্য কি লিখে দেখি, সমস্ত হচ্ছে কিন্তু সমস্যা না, টেকনিক্যাল মিস্টেকটা হচ্ছে, সব হয়েছে, মানে এটা যদি কেউ মনে করে আমি কেটে দেবো পুরোটাই, তাহলে কেটেও দিতে পারে, ঠিক আছে, আমার দয়া করে নম্বর দেবে, কিন্তু কেটে দিলে কিছু বলতে পারবি না তুই। টেকনিক্যাল মিস্টেকটা দেখ কি করছে, ভালো করে বোঝ, এটা তোকে কি করতে হবে। এটা তো আমাদের, এটা হচ্ছে এই ইন্টারফেসটা, মনে করে এটা ইন্টারফেস, এটা ইন্টারফেস রয়েছে। আচ্ছা এইবার এই ইন্টারফেসটা হচ্ছে তোর আলো পড়ছে, এই আলো আসছে, আলো ধরো এরম আসছে, প্যারালাল রে এরম আসছে, এই রে কি আঁকলাম, আচ্ছা ঘুরিয়ে দিই, এই প্যারালাল রে এসে পড়ছে, ঠিক আছে, এই হ্যাঁ পড়ছে প্যারালাল রে, এই তুই ভাবছিস কি হলো, কিছুই হয়নি, এই ঠিক আছে, এটা ওয়েভ ফ্রন্ট, এটা হচ্ছে ওয়েভ ফ্রন্টটা, ওয়েভ ফ্রন্ট, তাহলে এই আলো আসছে, এই আলো আসছে, তো এখান থেকে তুই দেখাচ্ছিস এই আলো আসছে, দুটো নিয়ে করলেও হবে, অসুবিধা নেই। আর এইটা ওয়েভ ফ্রন্টটা, ওয়েভ ফ্রন্ট হচ্ছে, আমি একটা অন্য আঁকা এঁকে দিই এখানটা, এটা ওয়েভ ফ্রন্ট, এটা হচ্ছে ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট, ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্টটা তুই এবার এইভাবে ফেলছিস, তাই তো। আচ্ছা ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্টটা তুই এইভাবে ফেলা, দাঁড়া এইভাবে আঁক ওয়েভ ফ্রন্টটা, এই হচ্ছে আমার ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট, এইভাবে আঁকবি ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট, এই প্যারালাল লম্ব টানলাম, এই ওয়েভ ফ্রন্টটা আমার ইনসিডেন্ট হলো, কারণ ওয়েভ ফ্রন্টটা এইভাবে আসছে, টিক 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 ঠাস, এই ওয়েভ ফ্রন্ট পড়লো এখানে, ঠিক আছে, ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট। এইবার তোকে ভালো করে বলতে হবে যে এই তো আমার ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট, চাপ নেই, কিন্তু এই যখন রিফ্র্যাক্ট হচ্ছে, সরি, রিফ্র্যাক্ট যখন হচ্ছে এখান থেকে, যখন আলোটা এবার রিফ্র্যাক্ট হচ্ছে, রিফ্র্যাক্ট হওয়া মানে হচ্ছে এই এই আলোটা এরকম যাচ্ছে, মেঘে যাচ্ছে। এইবার বলতে হবে যে এই, তাহলে এইখানে ভালো করে দেখ, এইখানে যখন আলোটা এলো, এখানে যখন আলো, দুটো আলো এখানে এসছে,
এই এই আলোটা যতক্ষণে এইখান হয়ে এখানে এসছে, ঠিক সেই সময় আলোটা এইখান হয়ে এইখানে এসছে। ঠিক আছে, আমি বলতে চাইছি এইখান থেকে এইখানে এলো, এখানে এলো, তাতে টাইম, এখান থেকে সেই টাইম, এখান থেকে এখানে এসে যে টাইম লেগেছে আলোটা, সেই টাইমে আলোটা এখান থেকে এখানে এসছে। এটা বললি, বললি তো? বলে এইখানে তুই বলবি এইখানে আমি একটা এমন ভাবে একটা ওয়েভ ফ্রন্ট আঁকলাম যেটা যেটা কিনা এটার সাথেও লম্ব এবং এটার সাথেও লম্ব। ঠিক আছে, বলে বলতে হবে অর্থাৎ এইটা হচ্ছে রিফ্র্যাক্টেড আলোর ওয়েভ ফ্রন্ট। মানে আমি বলতে চাইছি রিফ্লেক্টেড আলোর ওয়েভ ফ্রন্টটা তোকে বোঝাতে হবে যে এটা রিফ্লেক্টেড আলোর ওয়েভ ফ্রন্ট। আমি দেখতে পাচ্ছি আলো ওয়েভ ফ্রন্ট, যেহেতু ওয়েভ ফ্রন্টটা এর সাথে পারপেন্ডিকুলার আছে, তাহলে এটা হচ্ছে রিফ্লেক্টেড আলোর মানে ইনসিডেন্ট আলোর ওয়েভ ফ্রন্ট। কিন্তু এই প্রমাণটা করতে গেলে যে এই যে তুই আঁকলি এইটা এইটা যে রিফ্র্যাক্টেড আলোর ওয়েভ ফ্রন্ট, সেটা তোকে প্রমাণ করতে হবে। কি করে প্রমাণ করবো? ইজিলি ওয়েতে প্রমাণ করতে হবে। কি করে প্রমাণ করবো? বলবো যে আমি এই পয়েন্ট থেকে এর উপরের লম্ব টানলাম, যেটা কিনা এর উপরেও লম্ব, যেটা কিনা এর উপরেও পারপেন্ডিকুলার এবং এর উপরেও পারপেন্ডিকুলার। কোন বেসিসে টেনেছি? আমি ধরেছি যে এইখান থেকে আলো যে সময় এখানে এলো, আলো এইখান থেকে আলো সেই সময় এখানে এসছে। ফলে আমি এখান থেকে এই পয়েন্ট দুটোকে যোগ করলাম, যেখানে দেখা যাচ্ছে এই পয়েন্ট এবং এই পয়েন্ট এটা হচ্ছে পরস্পরের উপর লম্ব। অর্থাৎ এই যে জিনিসটা আমি আঁকলাম এটা হচ্ছে আমার প্রতিসৃত আলোর বা রিফ্র্যাক্টেড আলোর রের ওয়েভ ফ্রন্ট। এই রিফ্র্যাক্টেড আলোর ওয়েভ ফ্রন্ট যে ওটাই, এটা তোকে বোঝাতে হবে। এটা না বোঝাতে পারলে কিন্তু গোটা প্রমাণটা দাঁড়াবে না। এবার দেখ এখানে মইনা, দেখ লেখাটা দেখ, তোরা কোথায় বোঝাচ্ছিস না দেখ। দেখ এইটা, এই লেখাটা তুমি পাবো না খুঁজে, স্যার দেখবি? মানে দুটোই, হ্যাঁ বল। হ্যাঁ দুটোই বোঝা, এই দুটোই যদি এম এন লম্ব উপর হয়ে মিউ। যায় তাহলে তো মানে বল আবার বল। মানে দুটোই যদি লম্ব হয়ে যায় তাহলে রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্টটা পাচ্ছি, হুম, তাহলে তো ওটা ওয়েভ ফ্রন্ট তার সাথে সমান্তরাল হয়ে যাবে। কি বললি বোঝা গেল না। ওইটা মানে এই যে ছবি, তুই এই কথাটা লিখছিস যে যে সময় এখান স্যার থেকে আমি আলো এখানে আসছে সেই সময় আলো এখান থেকে এখানে আসে, এই কথাটা লিখছিস তো? সেই কথাটা দেখ কোথায় লেখা আছে, কোথায় লিখছিস না তো? লাস্টের দিকে হ্যাঁ, ওয়েভ ফ্রন্টে যে সময় টিতে বি থেকে ডিতে পৌঁছে অতিক্রম করবে, করবে, করে। এবার এবার তোকে এই ফরমেশনটা দেখাতে হবে যে এই ডি আর এ কে যখন আমি যোগ করছি, এমন ভাবে যোগ করছি যে এইটা এই এই যে আলোটা আসছে এর উপরে, বা এই যে আলোটা আসছে এর উপরে, এই এই লম্বটা এখানেও লম্ব এবং এটাও লম্ব। ঠিক আছে, এটা বলে দিতে হবে তোকে। স্যার এটা লম্ব হবে না, ভুল বললাম রে। এখানে এইটা লম্ব হবে না, সরি সরি সরি, মানে এই আলোটা এখানটা নয়, এইটা লম্ব বলবি অবশ্যই। মানে আরেকটা মাঝখানে আলোটা যে টেনে, এই যে যে এই পড়েছিল তো, এটা যখন এরকম বেঁকে যাচ্ছে তখন দেখাবে এইটাও আর এটাও লম্ব, এটাও লম্ব এটাও লম্ব। তার মানে এটা 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 ওয়েভ ফ্রন্টটা এখান থেকে আমি যোগ করেছি এদের, এটা ওয়েভ ফ্রন্ট। মানে যেমন করে হোক এইটা যে একটা রিফ্র্যাক্টেড ওয়েভ ফ্রন্ট সেটা তোকে বুঝিয়ে দিতে হবে, তবেই এটা দাঁড়াবে। এইবার এই প্রমাণটা একটু বইতে দেখবি কিভাবে করেছে, বইটা দেখবি বুঝিয়েছে কিন্তু রিফ্র্যাক্টেড ওয়েভ ফ্রন্ট। ঠিক আছে, এমনিতে এটা এইভাবে করে দিলে পরে কেটে না, মানে তো খুব। বইতে ওই বৃত্তচাপ এঁকে করেছে হ্যাঁ বল। ওই জায়গাটা, বইতে মানে ওই বৃত্তচাপ এঁকেছে ওই জায়গাটা। হ্যাঁ বৃত্তচাপ করেছে যাতে ভুল হওয়ার চান্স নেই, কিন্তু ওটা বিশাল বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখবি হ্যাঁ বইতে ওই জন্যই জিজ্ঞেস করো। বিশাল বড় হচ্ছে ওটা। সেই জন্য কমিয়ে দিলে পারে, কমিয়ে দিলে কমানো যাবে, কিন্তু ওখানে তোকে এটা এটা যে ওয়েভ ফ্রন্ট হচ্ছে সেটা তোকে দেখাতে হবে, তাহলেই হবে। সেটুকু দেখিয়ে দিতে পারলে তোকে ইনস্ট্রাকশনে দেওয়া আছে যে মানে হায়ার সেকেন্ডারি খাতা যখন এই প্রমাণটা দেওয়া হচ্ছে তখন ইনস্ট্রাকশন এটা বলছে যে এইটা যে ওয়েভ ফ্রন্ট হলো রিফ্র্যাক্টেড, এটা তোমাকে এস্টাবলিশ করতে হবে। এটা এস্টাবলিশ করতে পারলে তোমার আর কিছু ঝামেলা নেই। এবার তোমার অঙ্ক, এবার তুমি যা লেখো লেখো ওইটা ওইটুকু করলেই হবে। তো এইটা তোকে মাথায় রাখতে হবে যে এস্টাবলিশ করতে হবে, রিফ্লেকশনের সময়ও আর রিফ্র্যাকশনের সময় দুটোতেই এস্টাবলিশ করতে হবে যেটা ওয়েভ ফ্রন্ট। এটা অন্তত কোথাটা লিখতে হবে, এটা ওয়েভ ফ্রন্ট। কেন ওয়েভ ফ্রন্ট? না এই পারপেন্ডিকুলার টানলাম, তাহলে এটা একটা ওয়েভ ফ্রন্ট, অর্থাৎ এটা একটা ওয়েভ ফ্রন্ট, রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট। এবার অঙ্কটা করতে হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, যেহেতু এটা রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট হলো, তাহলে এই আর অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। মানে এই যেহেতু এটা রিফ্র্যাক্টেড ওয়েভ ফ্রন্ট হলো, তাহলে এই অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, তখন আমি বলতে পারবো এটা অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। এইবার আমি খেলায় আসতে পারবো। বোঝা গেছে কি বললাম? পয়েন্ট বোঝা গেছে কি পয়েন্টটা বলতে চাইছি আমি?
বাকি কোশ্চেনে সেরকম কিছু ঝামেলা ছিল না। বা ঢালাও কোশ্চেন ছিল, ফোর পয়েন্ট বাকিগুলো। থ্রিটা 4.3 বলে দিই। আর ওই 4.1 এর এইটা এইটা এটা হুম, আর ওই প্রথম প্রমাণটা। এই প্রথম প্রমাণটা যদি এরম দিয়ে দেয় তাহলে খুব চাপের, দিয়ে দিলে খুব চাপ, এরম ভাবে প্রমাণ করতে দিলেই খুব চাপ, বুঝলি? কি দিয়েছে দেখ, বলছে একটা রেজিস্ট্যান্স এবং একটা ইন্ডাক্টর, এই একটা এইরকম একটা বর্তনী তৈরি মানে সার্কিট তৈরি করেছিস, মানে রেজিস্ট্যান্স আর ইন্ডাক্টর, এই দিয়ে আমি সার্কিট তৈরি করেছি। দিয়ে তার উপর আমি কি করেছি, এরকম একটা সাপ্লাই, এরকম একটা দিয়ে দিয়েছি, ভি ইকুয়াল টু দিয়েছি ভি নট সাইন ওমেগা টি। দিয়ে এবার জানতে চাইছি যে ভোল্টেজ ড্রপ আর ইলেকট্রিসিটির মধ্যে কত ফেজ অ্যাঙ্গেল, মানে মানে আই আর ভি মধ্যে কত ফেজ অ্যাঙ্গেল জানতে চাইছি। ঠিক আছে, এবার তোরা এটা সবাই জানিস, মানে এটা বার করতে দিয়েছি, তাহলে বার করতে গেলে কি করে বার করবি, এইভাবে করবি। তাহলে এখানে মনে কর ভি আর এখানে ভিএল, তাই তো? তাহলে আমি তো বলতেই পারি যে ভি আর প্লাস ভিএল ইজিক্যাল টু ভি, হ্যাঁ কি না? ঠিক আছে, তো এখন ভোল্টেজটা তোকে বলে দিয়েছে ভি নট সাইন ওমেগা টি, ভোল্টেজ বলে দিয়েছে। তাহলে কারেন্টটা কি হবে? কারেন্টটা হয় এগিয়ে থাকবে নাহলে পিছিয়ে থাকবে, পিছিয়ে থাকবে ধরলাম আমি, কারেন্টটা ধরলাম আমি এইটা আই নট সাইন ওমেগা টি মাইনাস সে -5, ঠিক আছে? এই, ঠিক আছে, এটা লেখাটা বোঝা গেল, কারণ ভোল্টেজ আর কারেন্ট তো একই ফেজে থাকবে না, সেই জন্য আমি ধরলাম ওটা ফাইটা কত তোকে বার করতে হবে। ফেলি এবার এখানে, তাহলে ভি আর মানে তো আই আর, ভিএল মানে হচ্ছে এল ডিআই ডিটি, আর ভি মানে হচ্ছে ভি নট সাইন ওমেগা টি। এবার এখানে আই মানে আই নট, আসলে আই মানে আই, এরম আই আছে, আই বড় হাতের আই আছে না। এবার আই আর মানে দেখ আই নট আর সাইন ওমেগা টি -5, ঠিক আছে, প্লাস এল ডিআই ডিটি, এটা ডিফারেন্সিয়েশন করতে হবে, ডিআই ডিটি করলে কি হবে, এল আই নট ওমেগা কস ওমেগা টি -5 প্লাস ভি নট সাইন ওমেগা টি। দেখ ঠিক আছে, এটা এতটা বোঝা গেল কি আছে? দীপ বোঝা গেছে এতটা? ঠিক আছে দীপ? হ্যাঁ স্যার। হুম, এরপরে আমি কি করব, এরপরে আমি আই নটটা কমন নিচ্ছি। আই নটটা যদি কমন নিই তাহলে এখানে থাকছে, ঘুরিয়ে লিখছি, এটাকে আগে লিখছি ওমেগা এল, এটাকে আগে লিখছি, এই জিনিসটাকে আগে, ওমেগা এল কস ওমেগা টি -5 প্লাস আর সাইন ওমেগা টি -5 ইজিক্যাল টু ভি নট সাইন ওমেগা টি, ঠিক আছে? এবার এটাকে আমি ওমেগা এল আর এখানে আর আছে, আমি করব কি, ওমেগা এল সমান ধরে নেবো সাইন আলফা, আর আর সমান ধরে নেবো কস আলফা, ঠিক আছে? ধরা যাবে ওমেগা এল কে সাইন আলফা আর ইজ ইকুয়াল টু কস আলফা ধরে নিলাম। আই নট ওমেগা এল কে সাইন আলফা ধরেছি আমি, তাহলে এখানে সাইন আলফা কস, তাহলে কি অঙ্কটা কিরম আসছে, তাহলে আসছে না সাইন আলফা কস ওমেগা টি -5 আসছে, ফর্মুলা আর এইটাকে ধরেছি আমি কস আলফা সাইন ওমেগা টি -5 আসছে, ইজ ইকাল টু, সরি, ইজ ইকাল টু আসছে ভি নট সাইন। দেখ এতটা ঠিক আছে তো, অসুবিধা নেই তো? না।
তাহলে আই নট সমান লিখতে পারি সাইন ওমেগা টি মাইনাস ফাই প্লাস আলফা লেখা যায় এ করে জিনিসটাকে সাইন এ প্লাস কস সাইন এ কস বি ওই ফর্মুলাটা মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা সাইন এ আর একটা কি হ্যাঁ আর এখানে দেখ সেটা বাদ চলে গেল মনে হচ্ছে। দাঁড়া এটা ভুল হয়েছে একটা দাঁড়া এটা এইভাবে না লিখিস না এটা এটা ভুল হয়েছে এটা মারাত্মক ভুল হয়েছে এইটা আমি লিখতে পারি না ওমেগা এল সমান সাইন আলফা বলার কোনো এইভাবে লিখতে হবে দাঁড়া এই লাইনটা একটু ভুল হলো হ্যাঁ কেটে দিচ্ছি একটু আমি এই লাইনটা একটু ভুল হলো দাঁড়া এই জায়গাটা দেখ তোরা সেই মনে আছে এই এম করতিস আই নট তো আর এইখানটা তুই এইভাবে এই জিনিসটা কমন নিবি ওমেগা স্কোয়ার এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার এটাকে তুই কমন এটাকে কমন নেবো ঠিক আছে এটাকে যদি কমন নিই আমি তাহলে কি দাঁড়াচ্ছে তাহলে এইখানে থাকবে ওমেগা এল বাই এটা এইবার লেখা যাবে ঠিক আছে কস কস ওমেগা টি মাইনাস ফাইভ আর এখানে থাকবে আর বাই এইটা ঠিক আছে সাইন ওমেগা টি মাইনাস ফাইভ হলো এবার ঠিক আছে দেখ তো এবার ওটাকে তুই ধর এবার এটাকে ধর সাইন আলফা এটাকে ধর কস আলফা এবার ঠিক আছে কারণ ওইটা না সাইন আলফা সবসময় একের থেকে ছোট হবে তো সাইন আলফা সবসময় একের থেকে ছোট হবে এই কোয়ান্টিটিটা সবসময় একের থেকে ছোটই হবে বুঝতে পেরেছিস আগে আগে যেটা ধরেছিলাম সেটা একের থেকে ছোট হবে কোনো মানে নেই কিন্তু এবারে হবে ক্লিয়ার ব্যাপারটা কেন ওটাকে ধরলাম না এটাকে কেন করলাম ধরে এই জন্য করলাম এবার দেখ এইবার আমি করছি কি তাহলে আই নট এইটাকে আমি জেড ধরছি ঠিক আছে এটাকে জেড ধরছি তো রেজিস্ট্যান্সের সাথে মিলবে মানে একই তোর ইউনিট আসবে আর এইটাকে আমি করব কি সাইন এটাকে সাইন আলফা ধরছি এটাকে কস আলফা ধরছি তাহলে আমি লিখবো কস এই সরি সাইন ওমেগা টি মাইনাস ফাইভ প্লাস আলফা ঠিক আছে এবার সমান হচ্ছে ভি নট সাইন ওমেগা টি এবার এইখানে কি কেস হয়েছে এখানে কেস হয়েছে যে আমি ধরেছি সাইন আলফা সমান এইটা ওমেগা এল বাই আর স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এল স্কোয়ার আর কস আলফা ধরেছি হচ্ছে আর বাই দিস ওয়ান ঠিক আছে ব্যাস এইবারে দেখ জিনিসটা কি দাঁড়ালো তার মানে আই নট সাইন ওমেগা টি প্লাস মাইনাস ফাইভ প্লাস আলফা সমান হচ্ছে ভি নট বাই জেড সাইন ওমেগা টি তাই না তাহলে ভি নট বাই জেড মানে তো আই নট তার মানে আমি বলতে পারি এই পার্ট আর এই পার্ট ইকুয়াল এই পার্টটা আর এই পার্টটা একই মানে ওটা আর এর জেড এর সাথে আর এর সমান হ্যাঁ উল্টাতে হবে। হ্যাঁ তাহলে এইটা যদি সমান হয় তার মানে আমি বলতে পারছি যে মাইনাস ফাইভ প্লাস আলফা মানে জিরো অর্থাৎ আলফা ইজ ইকুয়াল টু ফাইভ পাচ্ছি ঠিক আছে এবার ফাইটাই ছিল আমার ফেজ অ্যাঙ্গেল আমি আগে ফাইভ ধরেছিলাম পিছিয়ে থাকে ধরেছিলাম ফাইটাকে তাহলে এই ফাইভ মানে আলফা যদি হয় তাহলে আলফা সমান দেখে নি আলফা সমান আমি দেখতে পাচ্ছি যে ট্যান ইনভার্স খেয়াল করো আলফা মানে ট্যান ইনভার্স ওমেগা এল বাই এটা আলফা মানে দেখ তাই আসছে না ট্যান ইনভার্স ওমেগা এল বাই ওমেগা স্কোয়ার এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার তাই না দেখ ঠিক তাই হচ্ছে দেখ খেয়াল কর সাইন সাইন এটা ভাগ কর এটা ভাগ করলে ট্যান ইনভার্স আছে ওমেগা ট্যান এল ইন বাই আর হচ্ছে ওমেগা এল বাই আর হ্যাঁ সরি ওমেগা এল বাই আর হচ্ছে সরি ট্যান ইনভার্স ওমেগা এল বাই আর হচ্ছে ভেরি গুড ট্যান ইনভার্স এটা হ্যাঁ ট্যান ইনভার্স ওমেগা এল বাই আর হচ্ছে এই ঠিক আছে তাহলে ফাই বোঝা গেল ফাইটা কতটা পিছিয়ে থাকবে এইভাবে ফাইটা বার করলাম আমি আর এবার যদি তো কেউ ফাইটা ইন্ডিকেটর ডায়াগ্রাম আঁকতে বলে তাই তুই এইভাবে আঁকবি যে এটা যদি আমি ধরি আই তাহলে এইটা হবে আমার ভি এই পিছিয়ে আছে আইটা এই পিছিয়ে গেল ফাইতে পিছিয়ে আছে ফাই মানে কত ফাই মানে হয়েছে এই যেটা এইভাবে করা যাবে
বোঝা গেছে কেসটা? যে যে এর ফাইনাল এক্সপ্রেশনটা বেরোলো, হ্যাঁ বল। মানে যে ফাইনাল এক্সপ্রেশনটা বেরোলো ওটাতে মানে ফেজ ডিফারেন্স থাকছে না তো? আর শুনতে পাইনি। মানে এই ফাইনাল এক্সপ্রেশন যেটা বেরোলো হুম। ওটাতে মানে ফেজ ডিফারেন্স থাকছে না তো? মানে আয়ের সাথে এদিক ওদিক। কারণ ফেজ ডিফারেন্স থাকছে তো, আমি তো প্রমাণ করলাম, আমি তো দেখলাম যে আলফা ইজ ইকুয়াল টু ফাই হলো। তাহলে ওটা স্যার জিরো হয়ে যাচ্ছে, মানে ওমেগা টি মাইনাস। না না, এই তো এই এই যে এই পার্টটা আর এই পার্টটা তো একই হওয়ার উচিত, তাই না? তাহলে এই পার্ট যদি একই হয় তাহলে ফাই ইকুয়াল টু আলফা আসছে না? এইটা আমি তখন ধরলাম, এই যে ফাই মানে আলফা, মানে আলফাটাই বা যদি বার করে দিই তাহলে ফাই বেরিয়ে যাবে, এটাই আমি বলছি। মানে ভি জিরো সাইন ওমেগা টিটাকে যদি আমরা ভি ধরি, আর ওই যে আমি বুঝতে পারছি না কি বলছি, যাই হোক, এটা তুই বইতেও দেখিস, একটু বইটা পড়িস, ঠিক আছে? মোটামুটি বুঝবি, এইভাবেই করতে হবে এটাকে। মইনাক কি বলছে আমি বুঝতে পারছি না, হঠাৎ 10:30 বেজে গেছে মোটামুটি, ছেড়ে দেবো এবার আমি। আচ্ছা দেখি আর কি আছে, আর এই পরের অঙ্কটা পারবি তো? পরের অঙ্কটা সমস্যা নেই, পরের অঙ্কটা বলেছিল কি? হ্যাঁ স্যার, কোনো না। হ্যাঁ, হ্যাঁ, পরে না সোজা আছে, মানে এল বলে দেওয়া আছে, আর বলে দেওয়া আছে, সি বলে দেওয়া আছে। কত ফ্রিকোয়েন্সি দিলে পরে মোট রেজিস্ট্যান্স 100 হবে। মোট রেজিস্ট্যান্স 100 হওয়ার মানে শুধু এটাই পড়ে আছে, এল এর জন্য ইম্পিডেন্স আর সি এর জন্য ইম্পিডেন্স হাওয়া হয়ে যাচ্ছে বা রিঅ্যাকট্যান্স হাওয়া হয়ে যাচ্ছে। সেটা কখন হয়? সেটা যখন রেজোনেন্স হয় তখন হয়, অর্থাৎ রেজোনেন্স ফ্রিকোয়েন্সিটা বার করলেই হবে। সেই ফ্রিকোয়েন্সি দিলে এটা হবে, তো রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বার করে দিবে। রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বার করতে গিয়ে একটা সমস্যা অনেক হচ্ছে, সে দেখি কারো সবার হয়েছে কিনা। সলভ করে দেবেন হুম। এই যে অঙ্কটা বললেন ওটা একটু সলভ করে দেবেন। এ দেখ মইনাক, এটা ওমেগা বার করছিস তো? ওমেগা হার কি করে হবে? না ঠিক আছে, করেছি, এফ করেছি, ঠিক আছে, ওকে হয়েছে। এই ওমেগাটা হার্স পসিবল হবে না। হ্যাঁ স্যার কি এই বললি? ভুলটা আমি করেছি। তুই হার্স করে দিয়েছিস? বোনাস করেছে হলো, হার্স করে দিয়েছে গো মইনাক, হ্যাঁ হার্স করে দিয়েছে, সর্বনাশ করেছে। হার্স করা যাবে না, রেডিয়ান পার সেকেন্ড লেখো, ঠিক আছে? বল কি অনিলাবু কিছু বললি? স্যার এই অঙ্কটা নিচে যে এল আর দিয়ে যে অঙ্কটা আছে ওটা একটু সলভ করে দেন। এইটা হ্যাঁ স্যার। এটা দেখ, এটা কি বলছে, বলছে যে একটা 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 ক্যাপাসিটি, এই সরি, একটা সার্কিটে এল বলা আছে, আর বলা আছে, সি বলা আছে। এবার বলছে এই সার্কিটের যে রেজিস্ট্যান্স সেটা কখন আর হবে, দেখ তাই বলেছি 100 বলেছি না, কোন ফ্রিকোয়েন্সিতে মোট রেজিস্ট্যান্স 100 হবে। তাহলে যে কোনো ফ্রিকোয়েন্সিতে মোট রেজিস্ট্যান্স 100 তো হবে না, মোট রেজিস্ট্যান্স কত হবে? ইম্পিডেন্স এটা হবে না, যে কোনো ফ্রিকোয়েন্সিতে ইম্পিডেন্স এটা হবে আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1/ωc হোল স্কোয়ার, এটা হবে যে কোনো ফ্রিকোয়েন্সিতে। এটা হচ্ছে ইম্পিডেন্স। প্রশ্ন হচ্ছে কোন ফ্রিকোয়েন্সিতে এই জেডটা আর হবে, জেডটাও 100 হবে। উত্তর হচ্ছে এইটা যদি 0 হয়, তাহলে এটা কখন 0 হবে? এটা হবে এটা যখন হবে, দ্যাট ইজ ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু যখন 1/LC হবে, ওমেগা ইজ ইকুয়াল টু 1 বাই, এই ফ্রিকোয়েন্সিতে রেজিস্ট্যান্সটা 100 হবে। বুঝা গেছে? ঠিক আছে, আজকে ছেড়ে দিচ্ছি, হ্যাঁ অনেক দেরি হয়ে গেছে। পরে আবার অনেক অবসর তোর সাথে আমি পরে কালকে দেখছি, চেষ্টা করছি, আপ্রাণ চেষ্টা করবো, কালকে দুপুরবেলার দিকে হোক বা যেমন হোক আরো বসার চেষ্টা করবো। তুই বলছিস যে আজকে সমস্যা আছে, বসবো, ঠিক আছে? চ তাহলে আজকে ছেড়ে দিচ্ছি। স্যার নেক্সট পরীক্ষাটা তাহলে কবে নিচ্ছেন? নেক্সট পরীক্ষা বুধবার দিন নেবো, ঠিক আছে? বুধবার দিন 10টা থেকে একদম বসে যাই পরীক্ষা দিতে। চ টাটা।